শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার হবে, দ্যাট ইজ গ্যারেন্টেড। ওয়াই? বিকজ আমাদের সাথে এমন তিনজন গেস্ট এসেছেন আজকে, তাদের সাথে যখন আমি আড্ডাটা স্টার্ট করব, আপনারা যে যেখানে থাকবেন নোরেশ হয়ে কিন্তু সেটের সামনে এসে বসে যাবেন। তবে তার আগে আমি সম্প্রীতি আছি, আপনাদের সাথে থাকবো নেক্সট 1.5 ঘন্টা, এবং আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন, আরও কাছাকাছিভাবে আমাদের সাথে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করেছি। তার আগে আমাদের আজকে যেহেতু এভরিডে আমাদের একটা টপিক থাকে, আজকে আমাদের টপিক হচ্ছে যাপিত জীবনের গল্প। হ্যাঁ, আমরা আমাদের লাইফস্টাইল নিয়ে এবং আমাদের গেস্টদের লাইফস্টাইল দিয়ে আমরা অনেক কিছু শুনতে চাই, এবং আমি আমাদের গেস্টদের সাথে আপনাদের পরিচয় করে দিব। তবে সবার আগে আমাদের সাথে আছেন অনেক অনেক পছন্দের, আপনাদের সবার অনেক পছন্দের অভিনেত্রী এবং উপস্থাপক মারিয়া নূর। মারিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি ইউএসএ থেকে আমাদের এখানে চলে এসেছো আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। আমার খুবই ভালো লাগছে তোমার শোতে আমি আসতে পেরেছি। ও, আই এম সো অনার্ড, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের সাথে আছেন আমাদের এই জেনারেশনের, আমি বলবো এই জেনারেশনের বিজনেস উইমেন যে অনেক 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 বেশি সাকসেসফুল। সে একজন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক পরিচালক সুগার কমিউনিকেশনস লিমিটেড ও টিএনআর লাইফস্টাইলে। আমাদের সাথে আছেন ত্রিনা ফাল্গুন। Hi Shampriti, thanks for inviting me. It was a pleasure, like just to be with you and sit and talk about our lifestyle brands and everything else. Amazing, থ্যাংক ইউ ত্রিনা আমার শোতে আসার জন্য, মানে আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায় আসার জন্য। আমরা তোমার কাছ থেকে অনেক অনেক কিছু শুনবো এবং আড্ডা দিব। এন্ড ফাইনালি লাস্ট আমাদের সাথে আছেন রিফাত রহমান খান। উনি একজন উপদেষ্টা, ওয়েলস ফার্গো সহযোগী, ব্রোকারেজ ক্লায়েন্টের ইউএসএ। সো রিফাত রহমান, তোমাকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং আমাদের আজকের আড্ডায় আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। Thank you, Shampi, for having me, and I feel so honored being with all these talented women. Thank you for having me, most definitely. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে আড্ডাটা, আমাদের এই আড্ডা নিয়ে একটু বলি যে লেডিস ক্লাব আমাদের, এটা আমরা আসলে কোনো প্রোগ্রাম বলি না, এটা আমরা খুব ক্যাজুয়ালি আড্ডা দিই, এবং আমাদের ফেসবুকে একটা পেজ আছে, এখানে এখন অলমোস্ট 36,000 মেম্বার্স আছে, সবাই উইমেন। এটা একটা উইমেন সেন্ট্রিক, এবং আমরা সব সময় যত এন্টারপ্রেনার আছে এবং সব এইজের উইমেন যারা আছেন বাংলাদেশের মধ্যে বাইরে, সবাই আমাদের এখানে জয়েন করে, এবং কেউ হয়তো ফেসবুক লাইভ করে বিজনেস স্টার্ট করছে, কেউ করতে চাচ্ছে, কেউ অনেক স্ট্যাবলিশ সমাজ সেবা করছে। সবাই এই প্রোগ্রাম দেখে কিন্তু অনেক ইন্সপায়ার্ড হয়, এবং তোমরা তিনজনে অনেক বেশি ইন্সপায়ারিং। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে কিছুক্ষণ পরে কিন্তু জুমের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অনেক ফেভারিট আপুরাও জয়েন করবে। তাদের সাথে কথা বললে তোমাদের আসলে অনেক ভালো লাগবে যে মেয়েরা এখন বাংলাদেশে যে কত কি করছে। আমি এখন চলে যাবো আসলে সবার আগে মারিয়ার কাছে। মারিয়া, তুমি এত বড় সেলিব্রিটি এবং তুমি এত সুন্দর করে নিজের পার্সোনাল লাইফ এবং তোমার ওয়ার্ক লাইফ দুইটাকে এত সুন্দর করে ব্যালেন্স করো ফ্রম দ্য ভেরি বিগিনিং। তোমাকে আমি আসলে খুব লুক আপ টু করি। সো আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই যে হোয়াটস দ্য সিক্রেট, তুমি তোমার মানে পার্সোনাল লাইফ অ্যান্ড ওয়ার্কটাকে যে এভাবে করে ব্যালেন্স করো, মেনটেন করো? ইটস নট আ সিক্রেট অ্যাকচুয়ালি, ইটস জাস্ট যখন আমি যেই কাজটা করি তখন শুধু সেই দিকটাতেই মনোযোগ দিই। বাসায় এসে যতটুকু কাজের ব্যাপারটাকে বাইরেই রেখে আসা যায়, সেটা যেমন আমার ক্ষেত্রে, সেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও। হি ওয়ার্কস ইন এ কর্পোরেট, সে যখন কর্পোরেটে কাজ করছে তখন সেও যখন বাসায় আসছে, আমি বলি যে অফিসের কাজ অফিসেই থাকবে, বাসার কাজ বাসায়। সো এটা অ্যাকচুয়ালি দুদিক থেকে ব্যালেন্স হয়। একটা জিনিস আমি সবসময় করেছি, যখনই এটা আমি বলবো যে আমাদের জার্নালিস্ট যারা রয়েছেন তাদের প্রতিও আমি সম্মান জানাবো, ধন্যবাদ জানাবো, যে আমি যখন বলেছি আমাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন না করতে, তারা সেটাকে সম্মান দেখিয়েছে এবং ব্যক্তিগত বিষয়গুলোকে পত্রিকাতে আনিনি কখনো। তো সেই জায়গা থেকে আমার জন্য একটু সহজ হয়েছে দুটো জায়গাকে আলাদা রাখা। আমার কাছে মনে হয় যে আমাদের জীবনের যেই জায়গাটা, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা, প্রত্যেকটা স্টেজে যেমন আলাদা সৌন্দর্য রয়েছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আলাদা সৌন্দর্য রয়েছে। দুটোকে যখন মিক্স করে ফেলি তখনই আসলে ঝামেলাগুলো বেঁধে যায়। সো ঝামেলা মুক্ত রাখার জন্য যেটা যেখানে, সেই জায়গাটা সেখানেই থাকুক। বা আমাদের একটা, যখন আমরা একটা শেলফে, প্রত্যেকটা শেলফে তো আলাদা আলাদা করে জিনিস সাজানো থাকে, রাইট? কখনো যদি একটু আমরা যেটা সাজাচ্ছি, এক একটা জায়গায় এক এক ধরনের জিনিস রাখছি, যখনই মিক্স করে ফেলি দেখতে সুন্দর লাগে না, শেলফটাকে অগোছালো লাগে, রাইট? লাইফটাও এরকম।
সবগুলোকে ওরকম তুমি করে আসলে আলাদা অনেক করে। অর্গানাইজড এন্ড অনেক বেশি ম্যাচিউরলি সবকিছু ভাবে করো দেখা তো চিল থাক তোমার কাছে শুনলে মনে হয় যে এত ইজি সব কিন্তু করতে গেলে অনেকে যেরকম এমন ভাবে মেসড আপ করে ফেলে মানে তোমার কাছে আসলে অনেক কিছু শেখার আছে যে থ্যাংক ইউ আমি ট্রিনাকে জিজ্ঞেস করবো ট্রিনা তুমি এত সুন্দর করে বিগ বিগ ইভেন্ট গুলো করছো এখন যেরকম আমি একটু অডিয়েন্সের জন্য বলবো যে লে মেরিডিয়ানে 31st নাইটের যে বিগেস্ট ইভেন্ট মানে বাংলাদেশের এখন বিগেস্ট ইভেন্ট গুলো আমি বলবো সমস্ত 5-স্টার হোটেল বলো নট অনলি ইন ঢাকা তুমি কক্সবাজারে যে এত বড় ইভেন্ট করা সম্ভব সেটা তুমি ট্রেন্ড স্টার্ট করেছো সিলেটে যে এত সুন্দর ইভেন্ট স্টার্ট মানে করা সম্ভব সেগুলো তুমি স্টার্ট করেছো সো এগুলা নিয়ে আগে একটু বলো যে কিভাবে কি করা হচ্ছে তোমার ওয়ার্ক লাইফটা সম্পর্কে আমাদেরকে আগে একটু বলো বেসিক্যালি টিএনআর স্টার্টটা হয়েছে আমি করেছি কোভিডের টাইমলাইনে যখন উই ওয়ার স্টাক ইন দ্য হাউস ফর লং টাইম আসলে ওইরকম তো কখনোই হয় নাই যে উই অলওয়েজ ইউজ টু গো আউটসাইড অফ ঢাকা উই অলওয়েজ ইউজ টু গো আউটসাইড অফ বাংলাদেশ ফর হোয়াট এভার ইট ইজ লাইক হলিডে এন্টারটেনমেন্ট লাইক এভরিথিং সো আমরা যখন অনেকগুলো মাসের জন্য স্টাক হয়ে গেলাম বাসায় ওই টাইমে বসে আমি চিন্তা করছিলাম যে এইরকম সিচুয়েশন যদি আসে আসলে আমরা কি করব কিভাবে কি হবে তখন থেকে আসলে আমি টিএনআর নিয়ে চিন্তা করা স্টার্ট করলাম যে আসলে বাসায় বসে থেকে এইভাবে একটা সিচুয়েশন হলে যখন আমরা আটকা পড়ে যাচ্ছি দেশের মধ্যেই বা নিজেদের শহরের মধ্যেই বা নিজেদের কাছাকাছির মধ্যেই কিছু একটা করা যেন যেটা আমরা বাইরে গিয়ে পেতাম ওইটা যেন ওই জায়গায় পাই আরেকটা যেটা চিন্তা থেকে আসলো যে আমাদের ইউথটা বেসিক্যালি আমি আসলে ইউথকে নিয়েই বেশি চিন্তা করছিলাম যে দে হ্যাভ বেসিক্যালি নাথিং টু ডু এই জায়গাতে লাইক আমরা উইকেন্ডে আমরা কি করি আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই অথবা আমরা একটা মুভি দেখতে যাই হ্যাঁ অথবা আমরা একটু হলিডেতে যাচ্ছি এর বাহিরে আসলে কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য বাংলাদেশ ওইরকম কোনো কিছু নাই বাট এরা কিন্তু মানে আমরা নিজেরা আমাদের বন্ধুরা তোমরা আমাদের পরিচিত যারা সবাই আমরা অলওয়েজ উই আর গোয়িং লাইক আউটসাইড অফ কান্ট্রি ফর এন্টারটেইনমেন্ট ওই জায়গাটা থেকে আমি ফার্স্টে চিন্তা করলাম যে এক দেশের অনেক টাকা বাইরে চলে যাচ্ছে প্লাস আমরা এত মডার্ন হচ্ছে এত দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু এন্টারটেইনমেন্টের জায়গাটায় কেন যেন সবসময় একটা ওই টেলিভিশন আর ওইটার মাঝখানেই জিনিসটাকে আটকা পড়ে যাওয়া ব্যারিয়ারই ছিল তো তখন আমি চিন্তা করলাম যে আমার সুগার কমিউনিকেশনস বেসিক্যালি আমার যে এজেন্সি আমরা তো বেসিক্যালি একটু লাইফস্টাইল ব্র্যান্ড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতাম সো আই হ্যাভ এ ভেরি গুড অ্যাফিলিয়েশন উইথ অল দ্য 5-স্টার হোটেলস 4-স্টার হোটেলস অল দ্য রিসোর্টস অ্যান্ড আবার সুগারের থ্রুতে আমার পুলিশ র্যাব অল অফ দেম আর মাই ক্লায়েন্ট টু সো সবগুলো ডটকে আসলে একসাথে করে এন্টারটেনমেন্টের জায়গাটাকে কিভাবে আরেকটু ফোকাস করা যায় আমার ইভেন্টগুলো আমার মাথায় আসলো যে আমি যেই ইভেন্টগুলো অ্যাটেন্ড করতে দেশের বাইরে যাচ্ছি যেই ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করতে দেশের বাইরে যাচ্ছি কেন আমরা এইগুলো দেশেই করতে পারি না সো তখন আমি ডটগুলোকে মিলিয়ে আমি ফার্স্ট স্টার্ট করলাম বেসিক্যালি আমার জার্নি কক্সবাজার থেকে যে অ্যাটলিস্ট তখন যেটা হতো যে কোভিডের মধ্যে 4-5-6 আওয়ার্স ড্রাইভ করে কক্সবাজার চলে যাওয়া যেত বিকজ সবকিছু বন্ধ সবকিছু লকডাউনের মধ্যে সো কক্সবাজার তারপর সিলেট তারপর আস্তে আস্তে ঢাকায় তারপর তো 5-স্টার হোটেলগুলোতে শুরু করলাম সো মেইনলি এন্টারটেইনমেন্ট নিয়েই কাজ করছি ডিফারেন্ট সেক্টরে ফার্স্ট অফ অল আমি স্টার্ট করেছিলাম একটু ইউথ বেসড মিউজিক্যাল ইভেন্টস এইগুলো ইভেন্টস সো সবাই আসছে লাইক দে আর হ্যাভিং এ নাইস টাইম সো সবাই বলছে যে আপু এই একটা ইভেন্টে যখন আপনারা আসছি নেক্সট 7 ডেজ বা নেক্সট 1 মান্থ লাইক এত রিফ্রেশ ফিল করছি যে লাইক উই ক্যান ফোকাস অন আওয়ার স্টাডি উই ক্যান ফোকাস অন আওয়ার ওয়ার্ক সো এখন আমরা আসলে টিএনআর থেকে যেটা করছি যে নট অনলি ইউথ বেসড আমরা উইমেন সেন্ট্রিক কিছু ইভেন্ট প্ল্যান করছি সামনে একটু মিড এজ যাদের ফ্যামিলি আছে অলরেডি বাচ্চা আছে সো তাদের জন্য কিছু এন্টারটেইনমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা ইভেন ওল্ডার ক্রাউড যারা লাইক আমাদের প্যারেন্টসরা যেটা হয় যে ওরা হয়তো অনেকেই বিভিন্ন ক্লাবের মেম্বার অথবা কেউ মেম্বার না তারা বাসায় থাকছে ওদের কিন্তু আসলে এই এজটাতে এসে করার কিছু নেই সো সামনে আমরা ওদের জন্য কিছু ইভেন্টস নিয়ে আসছি যে একদম বলরুম বেসড ডিনার হয়তো যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে ইভেন্টস হবে এই জায়গায় আরো একটু এক্সটেন্ডেড কিছু নিয়ে যেন দে ক্যান হ্যাভ সামথিং লাইক উই ক্যান গিভ দেম এ গিফট তোমরা যাও লাইক সবার প্যারেন্টসদেরকে আমরা গিফট করলাম যে তোমরা যাও তোমাদের একটা জায়গা হলো সো দে ক্যান বিল্ড দেয়ার নেটওয়ার্ক দে ক্যান হ্যাভ লাইক নিউ ফ্রেন্ডস দে ক্যান ডু সামথিং সো সবগুলো সেগমেন্ট নিয়ে আসলে কাজ করছি ওইভাবেই টিএনআর এর ইউ আর আনস্টপেবল ট্রাই করছি অফ কোর্স ট্রাই করছি অনেক রকমের বিপত্তি আসে বাধা আসে বেসিক্যালি যেটা হয় বাংলাদেশে এন্টারটেইনমেন্ট সেক্টর নিয়ে কাজ করলেই সবাই মনে করে এন্টারটেইনমেন্ট মানেই মনে হয় এই জায়গায় মানে সমালোচনার একটা জায়গা আসলে এন্টারটেইনমেন্টটাও যে অনেক সুস্থভাবে সুন্দর করে করা যায় এন্ড সব সেগমেন্টের জন্য করা যায় আমি বেসিক্যালি ওই জায়গাটা নিয়ে কাজ করছি পুরো ব্রেক করেছো মানে পুরো মানে ব্রেক করে এক্স্যাক্টলি ইউ ব্রোক দ্য ব্যারিয়ার রিফাত আপুর কাছে চলে যাব লাইফকে কিভাবে করে সাজানো হয় মাত্র 20 বছর বয়সে আর 19 বছর বয়সে বাংলাদেশ ছেড়েছো তারপর থেকে ইটস বিন 25 ইয়ার্স তুমি আমেরিকাতেই আছো
এত ছোট বয়সে গিয়ে পড়াশোনা করেছে ওখানে, ওখানে ম্যারিড লাইফ, ওখানে এত সুন্দর করে সংসার। সো প্রথম জার্নিটা কেমন ছিল? বিকজ তুমি যখন গেছো 2000 ইয়ার্স, তো তখন ইন্টারনেটও এত বেশি ছিল না, বাঙালিও এত চারপাশে ছিল না, মানে বাংলাদেশে এত কমিউনিকেট করা হতো না। সো কিভাবে করে তখন নিজেকে সেট করেছিলাম? তখন আসলে হ্যাঁ, আমি দেশ ছেড়েছি 2000 সালে, তখন আসলে ইন্টারনেট ছিল না এবং তখন জার্নিটা খুবই কঠিন ছিল। এখন সেই জন্য প্রথমেই আমি বলবো, অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াকে বলে যে হ্যাঁ ইটস লাইক ব্যাড, ব্যাড ইনফ্লুয়েন্স অ্যান্ড হোয়াট নট, বাট আমি এটার জন্য সো থ্যাঙ্কফুল যারা বিদেশে থাকে আমার মতো, স্পেশালি যারা ফার্স্ট জেনারেশন। আমি একটা ফার্স্ট জেনারেশন, সো বিকজ আমার ফ্যামিলি মেম্বারের কেউই বিদেশে নাই, সো আই এম দ্য ফার্স্ট ওয়ান টু রেইজিং মাই কিডস অন মাই ওন। সো প্রথম জার্নিটা খুবই খুবই কঠিন ছিল, বাট এখন তো মেসেঞ্জার হতে মানে আমি যেমন আমার ফ্যামিলির সাথে বেসিক্যালি প্রতিদিনই কথা বলতে পারি, শুধু কথা না, ভিডিও কলে কথা। সো এটা এখন মনে হয় যে সবাই সবার ছবি দেখতে পারি অ্যান্ড এভরিথিং। সো এখন জার্নিটা অনেক অনেক সহজ, স্পেশালি লাইক বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ রাখতে চাইলে, প্ল্যান করতে চাইলে, হেই আমরা এই সময় দেশে যাব, সবাই একসাথে যাওয়া যায়। সো এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে, বাট তখন জিনিসটা অনেক অনেক কঠিন ছিল। আর প্রথম জেনারেশন যারা, তারা বুঝবে। চিঠি লেখা হতো মনে হয়। চিঠি লেখাও হতো না আসলে, কারণ চিঠি লিখেও ওইভাবে হতো না। তখন ছিল জিনিসটা যে মাসে একবার হয়তো কল করা হতো, ল্যান্ড ফোনে ফোন করে, হ্যাঁ সবাই থাকা সেটাও না, একসাথে। মানে তখন তো আসলে সেল ফোনের ব্যাপারটাও ছিল না। মানে এসছে তখন সেল ফোন, বাট সেটা অনেক এক্সপেন্সিভ। তোমার কাছ থেকে শুনি, যেরকম তুমি অফটেন বলো যে আমরা যেরকম কাজের বুয়ারা যারা একা আসে, হ্যাঁ ধরো আমরা সবাই বাসায় বিজি, তাদের কথা বলার কেউ নাই, বাট তুমি অফটেন বলো যে ওদের কষ্টটা তুমি বুঝো, বিকজ ওখানে গিয়ে কথা বলার, কথা না বলতে পারার, মানে বাংলাতে কথা বলার আরেকটা মানুষ নাই। তুমি যদি দিনের পর দিন, মানে 3 দিন যদি কথা বলার কেউ নাই, এটা যে কত কষ্টের, সেটা আমি তখন, এর জন্য আমি বুয়াদেরকে দেখলে আই ফিল লাইক আই ক্যান রিলেট। অফ কোর্স ইটস লাইক ইটস টাফ। যত কিছুই হোক না কেন, তুমি ইংলিশ জানো বা যে দেশে তুমি আছো সেই ভাষা জানো, নিজের ভাষায় কথা বলার যে আরামটা, সেটা না অন্য কোনো ভাষায় হয় না। doesn't matter how good you are in that language, but এটা একটা শান্তি। your mother tongue has some different kind of charm. Exactly. মারিয়া, তোমার লাস্ট কাজ ছিল মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকী লেডিজ এন্ড জেন্টলম্যান, রাইট? না, এটার পরে আরো কাজ করে তারপরে দেশ ছেড়েছিলাম। তো তারপর লাস্ট কাজটা নিয়ে বলবা, এন্ড তারপর দেশ ছাড়ার পর হ্যাঁ কিভাবে তুমি মিস করছো? তো অবভিয়াসলি, সো প্রথম গিয়ে কি তোমার কেমন লাগছিল, যে এরকম কি হয়েছে যে আমি কেন আসলাম, আই মিস মাই বার, স্পেশালি যখন এখন তো মানে সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা সব কিছুই দেখতে পাই, কে কোন শো করছে, কি করছে, যে এই শোটা আমার কাছে এসেছিল আমি করলাম না, এরকম জিনিসগুলো নিজেকে কিভাবে তারপর আবার বলা যে না 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 আমি ইন বেটার প্লেস? সম্প্রীতি I didn't have that kind of feeling. মানে আমি যখন গিয়েছি তখন বরঞ্চ যাওয়ার জন্য I was very much mentally prepared, যে আমি কেন যাচ্ছি, সো আমার এই গোলটা একদম ফোকাস ছিল যে আমি এই কারণে যাচ্ছি। তো যাওয়ার পরে প্রথম দিকে ইট ওয়াজ লাইক আমি মনে ঘুরতে আসছি, হ্যাঁ এরকম করে ঘুরে বেড়াচ্ছি বাচ্চা জামাই সহ। It didn't feel real first. Exactly, it didn't feel real first. তারপরে যখন আস্তে আস্তে সময় যাচ্ছে, then I had some personal problems, বলতে আমার ফ্যামিলি প্রবলেম, আমার আব্বা ক্যান্সার ধরা পড়লো, তখন গিয়ে আমি ডিপ্রেশনে আস্তে আস্তে, তখন আমি ফিল করছিলাম যে না, ফ্যামিলির কাছে থাকাটা না, যখন ইচ্ছা তখন না যেতে পারা যে কষ্টটা, সেটা তখন ফিল করছিলাম। তারপরে আমাদেরকে রিয়ালিটি চেক তো লাইফে আসে, তারপর নিজেকে শক্ত করে নিতে হয়। এরপরে আস্তে আস্তে আবার তো দেশে আসলাম। বাট একটা জিনিস কি জানো, আমি না কখনো কাজটাকে যে খুব মিস করেছি এটা বলবো না, আমি অসম্মান করে বলছি না, আই মিসড ইট। বাট আমি যদি বলি যে আমার ফ্যামিলির যেই লাইফটাকে আমি চুজ করেছি এবং আমার কাজের জায়গাটাকে মিস করবার পার্সেন্টেজ, তাহলে বলবো যে ফ্যামিলি লাইফটা 70%, কাজেরটা 30%। সো একটা সময় লাইফের প্রত্যেকটা স্টেজ, আমি তখন যেটা বলছিলাম, প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা একটা বিউটি আছে, রাইট? তো আমার এখনকার যে লাইফ সেটা সৌন্দর্যটা আলাদা, আবার আমার কাজের যে লাইফটা সেটা সৌন্দর্যটা আলাদা। ওইটা আমি অনেক উপভোগ করেছি, ওটাতে আমি একদম আমার পূর্ণ মনোযোগটা তখন দিয়েছিলাম, ফুল কনসেন্ট্রেশন ছিল ওখানে। এখন আবার আমার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে আমার বাচ্চার দিকে। যেমন আমি আমার বাচ্চাকে আজকে 2 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ওকে কোনো নানির কাছে দেইনি, আমি একদম 100% নিজের
হাতে তাকে দেখে শুনে বড় করবার চেষ্টা করছি। তো সেই জায়গাটাতে আমার একটা আলাদা আনন্দ আছে। সো প্রত্যেকটা জায়গায় আলাদা সৌন্দর্য থাকে। তো যেটা আমি চেষ্টা করি সেটা হচ্ছে যখন যেটা সেটার দিকে ফোকাস করবার চেষ্টা করি, সো দ্যাট ডিপ্রেশনটাকে নিজের উপরে ভর করতে না দিই। ডিপ্রেশন ভর করাটা খুব খারাপ। এগেইন মারিয়া, ওই যে তুমি অর্গানাইজড, তোমার একদম শেলফে এখন হচ্ছে এই পিরিয়ড চলছে, বাচ্চা পিরিয়ড, ফ্যামিলি শেলফ। যেমন এখন যেমন বেড়াতে আসছি, আই এম ব্যালেন্সিং, রাইট? আমার বাসায় যখন যাচ্ছি আবার আমি একটু এসে কাজও করে ফেললাম। So yeah, it's beautiful. Wow, wow, if you think it's beautiful, it's beautiful. আসলে তোমার কাছ থেকে আসলে মারিয়া অনেক ইন্সপায়ার, তোমার কাছ থেকে শেখা যায়। মানে আসলে না, সবাই আমাদের থেকে ইন্সপায়ার হয়ে। সম্প্রীতি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, এবং আমি সব সময় রিন্তুকে বলি যে ইউ আর সো লাকি, তুমিও অনেক ব্যালেন্সড, আমি সেটা জানি। এবং তুমি যখন প্রেগন্যান্ট ছিলে উইথ বীর, তুমি তখন তোমার এমবিএ কমপ্লিট করেছো, এবং তারপরে তুমি আবার নর্থ সাউথে জয়েন করলে। সো তুমিও অনেক অনেক অর্গানাইজড। ট্রাই করি, সবাই ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে একটা ছোট্ট ব্রেকে যাব। দর্শক, আড্ডা কিন্তু সেই রকম জমে উঠেছে এবং আমাদের সাথে দেখতেই পাচ্ছেন ওয়ান্ডারফুল 3 জন উইমেন আছে এবং তাদের সাথে আমাদের আড্ডা চলছে। কোথাও যাবেন না, আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন জুমের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। এক্ষুনি ফিরছি ছোট্ট একটু বিরতি থেকে। দর্শক, চলছে আড্ডা আমাদের খুব পছন্দের 3 জন গেস্টের সাথে, এবং আমাদের সাথে আছেন মারিয়া নূর, ট্রিনা ফাল্গুনি এবং রিফাত রহমান খান। আমি মারিয়ার কাছে যাব আবার। আমার কোয়েশ্চেন, মারিয়া, তুমি অলওয়েজ খুবই ফ্যাশন কনসিয়াস, তোমাকে আমরা সবসময় অন স্ক্রিনে দেখে থাকি যে তোমার মেকআপ, গেট আপ সব কিছু, যেহেতু তোমাকে সবাই অনেক ফলো করে, সো তোমার ফ্যাশন সেন্স অ্যান্ড সব কিছু নিয়ে আমাদেরকে একটু বলো যে সবসময় তুমি কি চিন্তা করো। যেরকম আজকে তুমি একটা সুন্দর ড্রেস পরে এসেছো, সো তুমি কি শো এর উপর বেস করে সবসময় সবকিছু পড়ো, আর তোমার সিক্রেটটা কি? হ্যাঁ, সবসময় শো এর উপর বেস করে পড়ি। যেমন ধরো একটা রিয়েলিটি শো করলাম, ধরো সেটা মিউজিক্যাল রিয়েলিটি শো, সেক্ষেত্রে যেদিন যে জনরার গান থাকে তখন সেই ধরনের আউটফিট বাছাই করবার চেষ্টা করি। বা ধরো ফোকের জন্য একটা আলাদা, কিংবা মডার্ন সং যখন থাকছে তখন আলাদা সেটার ক্ষেত্রে। আবার যখন একটু ধরো মেন্স ফেয়ার লাভলি চ্যানেলে হিরোর মতো কিছু করছি, তখন আবার একটু টম বয়েস একটা লুক নিয়ে। আজকের তো অবশ্য তোমরা সবাই সুন্দর শাড়ি পরে আছো, বাট আমি এই আউটফিট পরবার কারণ হচ্ছে কি, আমি ওয়েডিং এ যাবো একটা, আর বাচ্চা নিয়ে শাড়ি সামলানোটা খুবই কষ্ট। আই উইশ ইফ আই কুড ডু দ্যাট, বাট আমার ক্ষেত্রে খুব কষ্ট লাগে। সবসময় যেমন ক্রিকেটের শোর ক্ষেত্রে সবসময়ই চেষ্টা করি আবার একটা স্পোর্টি লুক রাখবার জন্য। আর আমার ক্ষেত্রে আমি মেকআপটা খুবই লাইট নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় লাইট মেকআপটা অনেক বেশি সুদিং লাগে, অনেক কমফোর্টিং লাগে। আর আউটফিটের সাথে ম্যাচ করে একটু হেয়ার স্টাইলটাকে একটু, জুয়েলারি আমি খুব কম পরি, আমার জুয়েলারি পরতে খুব কষ্ট লাগে, আমি আরাম পাই না, সেই জন্য আমার খুবই কম জুয়েলারি পরা হয়। আর এমনিতে চেষ্টা করি ইভেন নিজের নিত্যদিনের আউটফিটগুলোর ক্ষেত্রে খুবই কমফোর্টেবল থাকবার চেষ্টা করি, সো দ্যাট আই ক্যান ক্যারি ইট ওয়েল। আমার নিজের আরাম লাগে, বা তোমার কাছে আমার যে দেখছে তাকেও চোখের আরাম লাগে। নরমালি অনেক সেলিব্রিটিদের দেখা যায় যে তারা স্পন্সর ড্রেস পরে, সো যেটা দেয়া হয় সেটাই পরে ফেলে। বাট তোমার ক্ষেত্রে কি এরকম হয় যে মারিয়ানের তোমার শোতে আজকে এই ড্রেসটা পরতে হবে, বাট তোমার একটা সে আছে না এটা আমার পছন্দ হয়নি, তুমি কি সেটা মানে তুমি স্যাটিসফ্যাকশনে না পৌঁছানো পর্যন্ত সেটা অলওয়েজ বলো? হ্যাঁ, আই অলওয়েজ হ্যাভ দ্যাট। যেমন এবারও যখনই আমার যেটাই স্পন্সর থাকে না কেন, আমি আগে যাই ওই ফ্যাশন হাউসে বা ডিজাইনার হাউসে, ওখানে যাই, গিয়ে আমি বাছাই করে রেখে আসি যে আমি এগুলো পরবো, এই দিনগুলোতে আমাকে এটা পাঠিয়ে দেবেন। আমি কল দিলে তখন আমাকে ওই ড্রেসটাই সেদিন পাঠিয়ে দেওয়া হয়। কোনো কিছু জোর করে আমি পড়তে পছন্দ করি না, বিকজ আমি জানি যে আসলে আমাকে কোনটা ভালো লাগবে। হঠাৎ করে একটা যদি নিয়ে আসি, সেটার সাথে ম্যাচ করে সব কিছু যদি না হয়, তখন যখন সিটে বসবো, ইফ আই ফিল আনকমফোর্টেবল, আমি কথাও বলবো খুব আনকমফোর্টেবলি। সো কমফোর্ট জোনটার দিক থেকে চিন্তা করে আগে থেকে একটু সময় দেই। অনেকে হয়তো বা আই ডোন্ট নো, মানে সময় দেওয়াটা জরুরি। যেটাই করি না কেন, যখন একটা শো করে যেমন রিসার্চ করাটা প্রয়োজন, ঠিক একই সাথে যখন আমি নিজেকে প্রেজেন্ট করব ক্যামেরার সামনে, ওই ড্রেসের আউটফিটের রিসার্চটাও প্রয়োজন। সো আমি আগে যাই, গিয়ে আগে বলে আসি যে ওকে, আই এম গোনা ওয়্যার দিস আউটফিটস। তো তারাও আমাকে রেসপেক্ট রেখে ওই জিনিসগুলোকে আলাদা করে রাখেন। ওয়াও, খুব সুন্দর। ট্রিনা, ওয়ার্ক লাইফ তো শুনছি তোমার, হ্যাঁ, কমপ্লিটলি বিজি। ওয়ার্ক লাইফ এবং নিজের পার্সোনাল টেক কেয়ারটা কিভাবে করা হয়?
Personal take care আসলে আমি যেটা বলবো, like mostly my friends and you know as well, like few of them, they always help me, push me, okay, weekend-এ হয়তো একটা ডে খালি হলে যে আপু চলো অথবা চলো আমরা we go to a like parlor or you do something. Personally আসলে আমি ওই রকম বিউটি কেয়ার বা ওই টাইপের জিনিসগুলো করি না, বাট আই ট্রাই টু ইট হেলদি, দ্যাটস লাইক ওয়ান অফ দ্য থিং। আই নেভার স্কিপ ব্রেকফাস্ট আমি খুব হেলদি রাখার ট্রাই করি। একটা টাইমে ইয়োগাটা প্রপারলি করতাম, লাস্ট 1 ইয়ারে আসলে হেলথ অথবা এক্সারসাইজ এটা কিছুই হচ্ছে না, বিকজ আমার ইভেন্টসগুলো বা আমার ওয়ার্ক লাইক দুইটা কোম্পানি ব্যালেন্স করতে গিয়ে মোস্টলি লাইক একটা যেটা হয় যে বিকাল পর্যন্ত, আরেকটার পরের মোস্ট অ্যাক্টিভিটি স্টার্ট হয় ফ্রম দ্য ইভিনিং, অ্যান্ড মোস্ট অফ মাই ইভেন্টস আর লাইক অ্যাট নাইট টাইম। সো এত লেটে শেষ হয়, সব কিছু র্যাপ করে বাসায় আসতে আসতে লেট হয়, ঘুমের রুটিন একদম 12টা এখন। সো লাস্ট 1 ইয়ারে যেটা বলবো যে লাইক একদম পার্সোনাল লাইফ প্লাস এই ব্যালেন্স খুবই বাজে অবস্থা, ট্রাইং টু গেট ইট একটু স্কেজুয়াল করার ট্রাই করছি, so that like at least 4 to 6 hours I can sleep, and কিছুটা যদি এক্সারসাইজ স্টার্ট করতে পারি, even if it's a half an hour walk or like 20 minutes yoga, ওইটা করার চেষ্টা করছি। আর নর্মালি আমার আসলে ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ ব্যালেন্স ইজ ভেরি ব্যাড, এভরিওয়ান নোজ, খুবই বাজে। লাইক when I get into work, I get into work, like sometimes I even forget like it's 2 AM in the morning and আমি অফিসে হঠাৎ করে I have to go back home, অথবা যেটা হয় যে আম্মু ফোন দেয়, বাবা তুমি বাসায় গিয়েছো, খেয়েছো, তোমার জন্য খাওয়া পাঠাচ্ছি, আমি লাইক ও হ্যাঁ I have to go and eat. সো এইটা আমি ট্রাই করব মারিয়ার কাছ থেকে শেখার, অ্যাজ ওয়েল সম্প্রীতির কাছ থেকে টু, যে লাইক মাই প্যারেন্টস অলওয়েজ কিপ টেলিং মি লাইক ইউ হ্যাভ টু ব্যালেন্স ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। এইটা আসলে লাস্ট 10 years আমি অনেক ট্রাই করছি। I'm very bad in this. I definitely have to have some session with Maria how to balance it. যে work life টা একদম অফিসে রেখে আসবো, when I get into home it's like I'm in home, and I have to learn that for sure. Okay, done. রিফাত You give me information Yes. about some exclusive events and I will do that. সেটা রিফাতের কাছে চলে যাবো। রিফাত, আপনার কাছে, তোমার কাছে আসলে জানতে চাবো ফিটনেস নিয়ে। তুমি তো হচ্ছে আমার মনে হয় Exactly. When I first saw her, I was like, are you really, I'm not mentioning the age, but I couldn't believe that. I think she doesn't mind. Yeah, no, I don't want to. And when it's not I polite. first saw No, her, it's okay. they came like both Shampriti and her, like with their like they came to one of my event that was like one of the Valentine's event, traffic Okay. light, and Shampriti introduced us like my like younger, older Older sister. sister. What? And I saw like her kids. Okay, I was like, Actually, how it is possible? She has Like, 3 you kids. Tell us how it is possible. I just want to tell the audience that she has 3 kids. তার 3টা বাচ্চা আছে এবং তার বড় বাচ্চাটা অলরেডি গ্র্যাজুয়েট করে ফেলেছে। Now you talk about your fitness. হ্যাঁ, so এবার তোমার ফিটনেস নিয়ে আমরা একটু জানতে চাই যে কি করো, বলো। আসলে ওই যে মানে টিনা যেটা বললো ব্রেকফাস্ট মিস করে না, দ্যাটস ওয়ান অফ দ্য থিং। আমি কখনোই ব্রেকফাস্ট মিস করি না এবং বড় ব্রেকফাস্ট খাই। আই ট্রাই টু ডু লাইক মানে বেশি থেকে কম। সো প্রথমে বড় ব্রেকফাস্ট খাই, দেন লাঞ্চ আরেকটু ছোট, আর ডিনার আরো ছোট। বড় ব্রেকফাস্টে কি খাও? বড় ব্রেকফাস্টে আমি ইউজুয়ালি 2টা থেকে 3টা এগ, মানে লাস্ট 25 ইয়ার্স প্রবাবলি। সো 2-3টা এগ অবশ্যই খাবো, আর লাইক 10 আউন্স মগে আমি দুধ খাবো, ফ্যাট ফ্রি মিল্ক, তারপরে 1 কাপ কফি খাবো, and then একটা some kind of like wheat bread. I love bread, so some kind of bread বা oatmeal যেটাই হোক বা something like that, সেটা খাবো like toast করে এরকম। so এটা আমার মাস্ট। and then আমি খুবই ফ্রুটস লাইক করি, লাইক আই লাভ ফ্রুটস, অলমোস্ট এনি ফ্রুটস। সো এক বোল ভর্তি হাফ প্লেট ফ্রুটস খাবো। সো এটা আমার লাইক বিগ ব্রেকফাস্ট সবসময়, আমি কখনোই আর কি ওটা স্কিপ করি না। আর আসলে লাঞ্চে আমি ধরো স্যান্ডউইচ ধরনেরই জিনিস খাই অথবা সালাদ খাই। আচ্ছা, সো এভাবেই থাকার চেষ্টা। ডিনারে কি খাওয়া আর হয়? ডিনারে ট্রাই করি আর কি প্রোটিন, আই ট্রাই টু বি অন হাই প্রোটিন। সো ইউজুয়ালি আমি ইদার চিকেন অথবা ফিশ। আমি জানি তুমি খুব ক্যালোরি কাউন্ট করে খাও এন্ড ক্যালোরি হ্যাঁ, বার্ন সেটাও চেষ্টা করি। মানে তোমার এভরিডে কতখানি ক্যালোরি বার্ন করা টার্গেট এন্ড কতখানি ক্যালোরি গেইন করো? আমি ট্রাই করি, বিকজ আমি তো অনেক লম্বা না, সো আমি ট্রাই করি 1200 ক্যালোরির মধ্যে থাকতে।
এভরিডে Yeah. খাওয়া দাওয়া 1200 ক্যালোরি আমি ক্যালোরি কাউন্ট করতে গেলে আমার পার্সোনাল প্রফেশনাল ব্যালেন্স থাকবে, ইমব্যালেন্স হয়ে যাবে। ও যে খাওয়ার রুটিনের কথা বললো, সকালে ব্রেকফাস্ট আমার সারাদিনের খাবার। নো বাট আমার লাইক খুবই ঘন ঘন খাওয়া লাগে আমার ফ্যামিলি জন্য So that's good. Yeah, Actually, a lot you of need I a lot get of a lot energy. of time people A thinks lot. like diet means like I have to eat less or skip meal. No. But I think like I personally I never skip any meal. Yes. 3 to 4 meal is a must. Yes, exactly. I think like you eat frequently, but you eat in a portion. Smaller Like, portion. That is মায়া, the তোমার most ফিটনেসের important of তোমার the. ফিটনেসের কথাটা আমাদেরকে বলো, তোমার ক্যালোরি ইনটেক এন্ড ক্যালোরি বার্ন এন্ড খাওয়া এটা I কিভাবে never তুমি counted balance my calories. I beg your pardon, কখনোই কাউন্ট করা হয় নাই। এমনিতে আমি যেটা করি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি খালি পেটে 1/2 লিটার পানিতে একটা পুরো লেবু, 1 চা চামচ আদার রস, 1 চা চামচ মধু এবং 2 চা চামচ চিয়া সিড, এটা হচ্ছে গিয়ে আমার সকালের ড্রিঙ্কস। এটা দিয়ে দিন শুরু হয় এবং এটা খেলে আমার সারা দিনটা খুব ভালো যায়। আমি এনার্জি পাই, আমার যত টায়ার্ডনেস থাকে সেটা চলে যায়, সেই সাথে গলাটাও ভালো থাকে কারণ একদম গরম গরম খাই আমি ওটা। এর আধা ঘন্টা পর আমি ব্রেকফাস্ট খাই। ব্রেকফাস্টে সাধারণত যখন আমি ইউএসএতে থাকি তখন সাধারণত দেখা যায় যে হয়তো বা যে হোল হুইট ব্রেড খাওয়া হয়, ব্রাউন ব্রেড অথবা হোল হুইট ব্রেড খাওয়া হয়, তার সাথে একটা ডিম, 2টো ডিম খাওয়ার সাহস আমার হয় না, আর একটু দুধ খাই বা একদম ব্ল্যাক কফি খাই। আমি খুব ব্ল্যাক কফির ফ্যান, ব্ল্যাক কফি খাই খুব ডার্ক করে। আর এরপরে লাঞ্চে খুবই হালকা খাওয়া হয়, ইভিনিংয়ে কখনো হয়তো বা খাই, কখনো স্কিপ করি। ডিনারটা সালাদ মোস্টলি, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব সালাদ পছন্দ হয়, সালাদ অথবা দেখা যায় যে খুব লাইট করে হয়তো বা একটু ফিশ অথবা চিকেন এরকম কিছু করা হয়। ইটস অলমোস্ট সেম, কার্বটাকে বাট মোটামুটি তুমি অ্যাভয়েডই করো, মানে কার্বটা আমি যখন ইভিনিং এ থেকে- তুমি অ্যাভয়েড করো কার্বটা মোটামুটি। ইভিনিং না, যখন থেকে আমি ভিজুয়াল মিডিয়াতে কাজ শুরু করেছি তখন থেকেই আমি ভাত খাওয়াটা মনে হয় ছেড়ে দিয়েছি। এখন যেমন আবার প্রেগন্যান্সির সময় আমার খুব ভাত খাওয়া হয়েছে, সেটাও একটু আমার ডায়েটিশিয়ান একদম ঠিকঠাক মতো মাপ করে দিয়েছিলেন যে এতটুকু খেতে পারবো। তারপরেও প্রেগন্যান্সিতে অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম। এরপরে এখন বাংলাদেশে যখন বেড়াতে আসছি শুধু ভাত না, সম্প্রতি বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন। পরে খুব সুন্দরভাবে আবার আগের শেপেই কিন্তু চলে এসেছো। এইটার জন্য আমি বলবো যে আমরা যখন ইউএসএতে থাকি, বিশেষ করে নিউ ইয়র্কে যারা থাকে, দে হ্যাভ টু ওয়াক আ লট ইভেন ইফ দে ডোন্ট ওয়ান্ট টু, বিকজ তোমার গাড়ি থাকলেও তোমাকে হাঁটতে হবে, তুমি সব জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবে না। সো ওই জায়গাটা থেকে দেখা গেছে যে বাচ্চাকে সবসময় আমি যেটা করতাম যে প্রতিদিন বাচ্চাকে নিয়ে প্লেগ্রাউন্ডে যেতাম। এটা এভরিডে আমাদের একটা রুটিন ছিল। ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করার পরে ওকে নিয়ে আমি প্লেগ্রাউন্ডে যাবে, ও খেলবে, ওর সাথে সাথে আমিও দৌড়াবো। সো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাচ্চাই আমাকে ইজি করে দিচ্ছে, ওকে মা তুমি আমার জন্য ওয়েট গেইন করেছো, আমিই তোমাকে ওয়েট লুজ করাচ্ছি, দাঁড়া। He helped me a lot. So ওকে ওই টাইমটা দিতে গিয়ে দেখা গেছে যে আমার ওয়েট লুজটা অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, ওয়াকিং ইজ অনেক পাওয়ারফুল। Yeah, it's মানে very তোমার কাছে আমি powerful. আরেকটু জানতে চাবো যে প্রেগন্যান্সির সময় সবাই যখন ওয়েট গেইন করে, তুমি যে বললা, হ্যাঁ, সো ওই সময় কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যায়, তোমার কি এরকম হয়েছিল? হ্যাঁ, সম্প্রতি আমি এটা বলি যে প্রেগন্যান্সিটাকে বা পোস্ট প্রেগন্যান্সিতে যেরকম গ্লোরিফাই করা হয় মাদারহুডটাকে, ইজ নট লাইক দ্যাট। মাদারহুড ইজ বিউটিফুল ডেফিনেটলি, বাট যখন বাচ্চা ঘুমিয়ে যায় ওই সময়টাতে যে কতটা লোনলি লাগে এবং কতটা ডিপ্রেসড লাগে নিজেকে। আমি আয়নার সামনে দাঁড়ায় শুধু ভাবতাম আমি আবার কবে আমার আগের মতো হব, হ্যাঁ আবার কবে আমার আগের মতো আমাকে দেখতে লাগবে, ওই জিনিসটা খুব ফিল করতাম। বাট আবার যখন সায়হান ঘুম থেকে উঠে যেত তখন আবার সবকিছু হ্যাপি হ্যাপি, হ্যাঁ ওই সব সময় আবার ভালো লাগতো। বাট হ্যাঁ, ডিপ্রেশনটা কাজ করে, বাট ওইটাকে ব্যালেন্স করাটা, নিজেকে পুশ করাটা, যে আমি বললাম না যে প্রতিদিন ওকে নিয়ে প্লেগ্রাউন্ডে যেতাম, আমি জানি যে বাচ্চার যেমন সানলাইট লাগাটা জরুরি, আমার জন্য সেটা জরুরি। ঘরের ভিতরে যখন বন্দি হয়ে থাকবো তত বেশি ডিপ্রেশন কাজ করে। সো ইউ নিড টু গো আউট সো দ্যাট ইউ ক্যান ফিল বেটার, অ্যান্ড ইউ শুড ডু দ্যাট উইথ ইউর কিড সো দ্যাট বাচ্চাটার ডেভেলপমেন্টেও ওটা হেল্প হয়, সো ইউ বোথ ক্যান কানেক্ট অ্যান্ড ডেভেলপ টুগেদার। খুব সুন্দর, খুব সুন্দর করে তুমি আসলে কথা বলো দেখেই সবাই তোমার কথার ভাগ্য। আমি একটু আগে হারিয়ে গেছিলাম আসলে তোমার কথা শুনছিলাম। আমাদের এই আড্ডার আসলে লেডিস ক্লাবের আড্ডার আমি যেটা বলছিলাম যে একটা স্পেশালিটি হচ্ছে আমাদের এটা আসলে প্রোগ্রাম না, আমরা আড্ডা হিসেবে বলি। অ্যান্ড আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অনেক আপুরা জয়েন করে, যেরকম এখন অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ফেভারিট নাজি আপু, উনি কিন্তু আমেরিকায় থাকে, হ্যাঁ, সো উনি ওখান থেকে আমাদের এখানে জয়েন করেছে।
হয়েছে। নাজিয়া আপু অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথেই থাকেন, আমাদের এখানেও আমাদের দুজন গেস্ট আজকে আসলে ইউএসএ থেকে এসেছে। আই এম শিওর আপনি আমাদের মারিয়া নূরকে তো চিনেনই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমরা এখনই আসবো, তারপর আপনার সাথে আমরা আমাদের আড্ডা স্টার্ট করব। দর্শক কোথাও যাবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই আসছি। দর্শক চলছে আড্ডা আমাদের পছন্দের তিনজন নারীর সাথে, আমাদের তিনজন গেস্টের সাথে, এবং আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পছন্দের দুজন আপু অলরেডি জয়েন করেছে। আমি একটু নাজিয়া আপুর কাছে চলে যাব। নাজিয়া আপু কেমন আছেন? নাজিয়া আপু থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। গুড মর্নিং। আপনার ওখানে এখন মর্নিং, আমেরিকা থেকে আপনি এসেছেন। নাজিয়া আপু আমাদের সাথে তিনজন গেস্ট আছে। মারিয়া নূর, ও এখন আমেরিকায় কারেন্টলি আমেরিকাতে সেটেল হয়েছে, বাংলাদেশে এসেছে বেড়াতে, সো আমরা তাড়াতাড়ি করে ওকে এখানে আমরা ইনভাইট করে ফেলেছি। রিফাত রহমান খান, ও আমেরিকায় আছে, ওখানে কাজ করছে 25 ইয়ার্স ধরে ওখানে থাকে। এবং চীনা বাংলাদেশে এখন আমি যেটা বলবো যে ব্রেক দ্য ব্যারিয়ার, ও এত বড় বড় ইভেন্ট এখন করছে, যেটা ওর পেজ অ্যান্ড ওয়েবসাইট দেখলে আমরা সবাই দেখতে পাই। সো আপনি ওদের উদ্দেশ্যে কি বলবেন? আমার তো ওদের সামনে কথা বলতেই খুব ভয় পাচ্ছে, এত ফেমাস সব মেয়েদের আজকে নিয়ে এসছো। আমি সবাইকেই মোটামুটি চিনি, মারিয়াকে একটু বেশি চিনি যেহেতু ও টেলিভিশনে আসে। মাঝখানে বেশ কিছুদিন মনে হয় ছিল না, এই কারণে, যে কারণটা এখন শুনলাম। দ্যাটস এ ভেরি সুন্দর একটা কারণেই ও আসেনি, জয়েন করেনি। আমার ওদের সবার কাছে মানে জানার ইচ্ছা, যে একটু আগেই বলছিল ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারটা আমি শিখছি, চেষ্টা করব। আর ওদের ফিটনেস দেখে, ফিটনেসের কথা শুনে তো আমার আরো মনে হচ্ছে যে নিজের প্রতি আরো একটু সচেতন হওয়া উচিত। সচেতন ছিলাম, সচেতনতাটা হারিয়ে গেছিল, এখন আবার একটু ফিরিয়ে নিয়ে আসার ইচ্ছা আছে। আর যেটা রিফাতের কাছে প্রশ্ন, যে তুমি যে মানে যেখানে তুমি থাকো, আমি তুমি করেই বলছি, সবাই আমার এখানে ছোট, সেখানে মানে তোমার ফিটনেসের খাওয়াই কি শুধু, নাকি তোমার ফিটনেস রুটিন আছে কোনো? ইউ গো টু জিম অর ইউ ডু সামথিং স্পেশাল? কারণ you maintained yourself. Then I will ask Maria and থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য আপু। আমি আসলে আই ডু এ লট অফ স্পোর্টস, সো আমি তখন আমরা অন্য কনভারসেশনে চলে গেছিলাম, সেজন্য বলা হয়নি। বাট আমি আসলে ব্যাডমিন্টন খেলি, লং টেনিস খেলি। আমি এবং আমার হাজব্যান্ড, আমরা ওই যে ওয়ার্ক লাইফের ব্যালেন্সের কথা থেকে এগেন আমরা আফটার ওয়ার্ক ট্রাই করি দুজন একসাথে, যেহেতু টাইম স্পেন্ড করতে চাই আর কি। সো আমরা দুজন আসলে একসাথে আমি তো উইসকনসিনে থাকি, আমাদের ওখানে লাইক বিগ কমিউনিটি আছে যারা মানে ইউ ক্যান বিকাম এ মেম্বার ইন এ ক্লাব, ইটস মোর লাইক এ ব্যাডমিন্টন ক্লাব। অ্যান্ড ইউএসএ মারিয়া তো জানো, লাইক টেনিস তো তুমি এনি গ্রাউন্ডে যে খেলতে পারো, আই মিন ক্লাবেরও মেম্বার হতে পারো, বাট ইটস ফ্রি টেনিস খেলা আর কি। তো আমি আমার হাজব্যান্ডের সাথে আমরা একসাথে আমরা আমি আসলে 5 দিন ব্যাডমিন্টন খেলি ফর 2.5 hours. Oh, wow. And it's like crazy sweat, like no gym can beat that. And I get so excited ব্যাডমিন্টনের কথা বলতে, because I love playing sports. সো একটা জোক আছে আর কি, আমি যখন ছোট ছিলাম আমার আব্বু আমাকে দুষ্টামি করতো আর কি, যে মানে আমি যদি পড়তে না চাই, আব্বু তখন বলতো যে হ্যাঁ তোর বিয়ে দিয়ে দিব, তাহলে আর খেলতে পারবি না। সো আই ওয়াজ সো স্কেয়ার্ড, লাইক ও বিয়ে হয়ে গেলে আর খেলা যায় না। থ্যাংক গড আই ম্যারিড সামবডি, উই আর লাইক বোথ ক্রেজি ইন লাভ উইথ স্পোর্টস। That's great, that's beautiful. Beautiful. থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু। আমি ট্রিনাকে আমি একটু কোয়েশ্চেন করতে চাই, যে তুমি এত ইয়াং এজে, আমি বলবো এত ইয়াং এজে এত বড় বড় ইভেন্ট করছো, হ্যাঁ, সো যেটা হয় যে বাংলাদেশে আমি বলবো যে এত ইয়াং এজে তুমি উইমেন, হ্যাঁ, তো মেয়ে হিসেবে যখন ক্লায়েন্টদেরকে তুমি পিচ করতে চাও, কখনো কি এরকম কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছো, যে অথবা কেউ কি কখনো বলে ও তো মেয়ে জন্য ওই কাজটা পেলো, এরকম কখনো সিচুয়েশন হয়েছে? ওগুলা কিভাবে হ্যান্ডেল করো? অনেস্টলি এটা আমি যেটা বলবো যে লাইক অল দ্য গার্লস হু ইভেন ওয়ার্কস উইথ মি, আমি ওদেরকেও সবসময় এই জিনিসটা বলি যে আমি লাইক পার্সোনালি আমি বাংলাদেশে ব্যাক করেছি এক্স্যাক্টলি 10 years আগে। 10 years আগে ব্যাক করার পর আমি সুগার স্টার্ট করলাম। সো ফার্স্ট তো সুগার থেকে অলওয়েজ আমরা কর্পোরেট ক্লায়েন্টদেরকেই ডিল করতাম, কর্পোরেট নিয়ে কাজ করতাম। আই নেভার ফেসড ইভেন এ স্মল
সিচুয়েশন যেখানে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ফিমেল অথবা অ্যাজ এ উইমেন অথবা অ্যাজ এ ভেরি ইয়াং একটা পার্সন আই এম লাইক লিডিং এ কোম্পানি আই হ্যাড টু ফেস এনিথিং লাইক দ্যাট। সো আমি এই জায়গাটাতে আসলে যেটা বলবো যে এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার সেলফ, হাউ উই ট্রিট পিপল অ্যান্ড হাউ উই গিভ দ্য অ্যাক্সেস টু আদার পিপল, দে উইল ট্রিট আস বেসড অন দ্যাট। তো এইটা আমি আমার লাইফে কখনোই ফেস করি নাই আমার কোনো কর্পোরেট ক্লায়েন্টের সাথে। টিএনআর যখন স্টার্ট করলাম এইটা নিয়ে আমি একটু ফার্স্টের দিকে একটু ওয়ারিড ছিলাম, বিকজ টিএনআরটা ইজ মোর বেসিক্যালি এন্টারটেইনমেন্ট বেসড ইভেন্টস অ্যান্ড লাইক এটার মধ্যে পার্টিস হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, মিউজিক নিয়ে কাজ হচ্ছে, ডান্স নিয়ে কাজ হচ্ছে। সো ইট মাইট বি লাইক পিপল মাইট হ্যাভ এ লাইক, সো যেটা হয়েছে যে গেস্টদের মধ্যে কখনোই না, আর আমরা যারা স্পন্সর বা পার্টনারও যেসব কর্পোরেট বা যারা কাজ করছে দে লাইক দে অল ট্রিটিং ইট এ ভেরি ডিফারেন্ট। সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে লাইক সামওয়ান ইজ ওয়ার্কিং, যে হয় না যে অ্যাজ বিং এ উইমেন তারপরে ইউ আর সো ইয়াং আর তুমি এমন একটা ফিল্ড নিয়ে কাজ করছো যে যেটা নিয়ে অনেক টাইপের আলোচনা আছে, সমালোচনা আছে, মিডিয়াতে অনেক রকমের কথা আছে, এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতে গেলেই অনেক কিছু কোয়েশ্চেন আসে। ওই রকম কোয়েশ্চেনেবল সিচুয়েশন কখনোই হয় নাই। টুকটাক দুই একটা সিচুয়েশন যে লাইক কোনো পারমিশন রিলেটেড অথবা এই টাইপের রিলেটেড সিচুয়েশন যদি ক্রিয়েট হয়েছে যে দে হ্যাভ আস্কড কোয়েশ্চেন যে এন্টারটেনমেন্ট নিয়ে কাজ হচ্ছে, কেন এটা হবে ওইটা হবে, লাইক আই ডিরেক্টলি গো, আই সিট উইথ দেম অ্যান্ড আই এক্সপ্লেইন দেম ভেরি নাইসলি যে ওয়ার্ল্ড কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের ছেলেমেয়েরা এই এন্টারটেনমেন্ট ইভেন্টগুলো জয়েন করার জন্য লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে। এই জায়গায় আই এম ট্রাইং টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম যে জায়গায় আমাদের হোটেলগুলো মেকিং মানি, 200-300 পিপল আর ওয়ার্কিং, দে আর মেকিং মানি, অ্যান্ড আমাদের এই ছেলেমেয়েরা বা এই যে গ্রুপকে নিয়ে আমরা কাজ করছি ওরা লাখ লাখ টাকা ওই জায়গায় খরচ না করে ওই টাকাটা ওরা এই জায়গায় খরচ করছে। সো উই আর কিপিং আওয়ার মানি উইদিন আওয়ার সেলফ। তো ওদেরকে যখন সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেইন করা হয় তখন দে আন্ডারস্ট্যান্ড ইট ভেরি নাইসলি অ্যান্ড দে অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। সো আমি ওইটা একদমই বলবো না যে আমার কখনো হিউমিলিয়েট হতে হয়েছে অথবা কেউ এইটা নিয়ে টুকটাক সিচুয়েশন ক্রিয়েট হলে যখন নাইসলি ওদেরকে এক্সপ্লেন করেছি দে অলওয়েজ হ্যাভ আন্ডারস্টুড ইট অ্যান্ড ওরা আমাকে আরো অ্যাপ্রিসিয়েট করেছে। লাইক অলওয়েজ লাইক পুলিশ থেকে অলওয়েজ বলেছে যে আপু আপনার প্রোগ্রাম হলে আমাদেরকে বলবেন, আমরা আসবো, আপনাদেরকে গার্ড দিব, সেফ করব। যে কোনো জায়গা থেকে লাইক আমার 9টা ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে কাজ করতে হয়, দে হ্যাভ অলওয়েজ সাপোর্টেড ইট। সো ওই জিনিসটা আসলে হয়নি আর কি। ফ্যান্টাস্টিক। মারিয়া, তোমার কাছে আমার পার্সোনাল কোয়েশ্চেন আসলে সেটা হচ্ছে হোস্টিং তো তুমি অনেক বছর ধরে করছো, সো এখন নিউ জেনারেশনের অনেকেই কিন্তু করছে এবং তারা ভালো করছে আর সোশ্যাল মিডিয়ার বদলতে তারা অনেক ভাইরাল হচ্ছে। হ্যাঁ, সো তাদেরকে ডেফিনেটলি দেখা হয়। সো এই জেনারেশনের এখন এরকম কয়েকটা নাম তুমি বলতে পারো যে যাদের কাজ আসলে তোমার ভালো লাগছে? দ্যাটস নাম্বার 1। সেকেন্ড কোয়েশ্চেন তোমার কাছে আসলে আমার যে কথা অনেক সময় দেখা যায় বাংলা বলে, কখনো ইংলিশ বলে, কখনো বাংলা ইংলিশ মিলায় বাংলিশ বলে, কখনো সেটা শুনতে ভালো লাগে, কখনো আবার গ্রামার মিস্টেক হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার অ্যাডভাইসটা কি সেটাও আমি জানতে চাই। আচ্ছা, বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু আমরা আমাদের পার্সোনাল লাইফে কথা বলি, রাইট? কিছু কিছু শব্দের বাংলা করতে গেলে কিন্তু একটু অদ্ভুত শোনায়। হ্যাঁ, আমি এখন চেয়ারকে যদি বাংলায় বলি যে আচ্ছা কেদারাটা এনে দিলে আপনাকে বসতে দেই, হ্যাঁ, এটা শুনতে কিন্তু ভালো লাগে না। মানে যদিও আমি বলছি হয়তো বা কারোর কাছে হার্শ মনে হচ্ছে যে আমি এভাবে কেন বললাম, বাট আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি। সো সেক্ষেত্রে যখন উপস্থাপনা করা হয় সেটাকে যতটা সাবলীল রাখা যায় ততটাই কিন্তু ভালো লাগে। তো একটু যদি মিক্সড হয়ে যায় ইটস নট ব্যাড। আমি এটাকে কখনো এবং আমি বলবো যে বাংলা ভাষাটাও এতটা সমৃদ্ধ যে একটু বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে সেটাকে ডিসরেসপেক্ট করা হয়ে যায় বা বাংলা ভাষাটা নষ্ট হয়ে যায়, সেটা আমার জায়গা থেকে আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয়। আমার কাছে মনে হয় বাংলা ভাষা অনেক বেশি সমৃদ্ধ, সেটা এত সহজে অসম্মান করা যায় না। আরেকটা হচ্ছে যে ইংরেজি যখন বলা হয় তখন প্রোনাউন্সিয়েশনটা যদি ঠিকঠাক থাকে আই এম ওকে উইথ ইট, কিন্তু যদি জোর করে শুধুমাত্র স্মার্টনেস দেখানোর জন্য ইংরেজিটা বলা হয় এবং প্রোনাউন্সিয়েশনটাকে নিয়ে রিসার্চ না করা হয় তখন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে না বললেই ভালো। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি একটা ফুল সেন্টেন্স বলতে হয় তার ক্ষেত্রে পুরো সেন্টেন্সটাই যদি সুন্দর করে ইংলিশে বা বাংলায় বলা হয় দ্যাটস বেটার। ওটা আরেকটা আমার অবজারভেশন। আর এমনিতে এখনকার যুগের যদি বলা হয় সোশ্যাল মিডিয়ার বদলতে অনেককেই দেখা হচ্ছে আমি ছেলেদের ক্ষেত্রে বলবো আমি খুবই গ্ল্যাড যে এখন ছেলেরা উপস্থাপনায় আসছে। আমরা হানিফ সংকেত, আনিসুল হক, শ্রদ্ধেয় আনিসুল হক স্যার কিংবা আব্দুল নূর তুষার, ওনাদের পরে
বা ছেলে উপস্থাপক কিন্তু পাইনি আমরা, ওনাদেরকে দেখে বড় হয়েছি, ওনাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। ছেলে উপস্থাপক আসেনি, বাট এখন আসবার চেষ্টা চলছে বা দেখছি করছে। রাফসান শাবাব রয়েছে, বা রাকিন আফসার যদিও কমেডিয়ান, বাট হি ইজ অলসো হোস্টিং। আবার মেয়েদের ক্ষেত্রে বলবো যে মৌসুমী মৌকে আমি দেখছি যে সে খুব ভালো করে রিসার্চ করে বসছে, ও খুব ভার্সাটাইল, সব ধরনের উপস্থাপনা করবার চেষ্টা করছে। নীল রয়েছে, ও ভালো করছে, তো ভালো আছে। কিন্তু দেখা যায় কি কিছু কিছু দেখছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল হচ্ছে, কোনো কোনো চ্যানেলে সেই ভাইরাল পার্সোনালিটিগুলোকে নিয়ে এসে উপস্থাপনা করানো হচ্ছে। সেখানে এমন কিছু প্রশ্ন করা হয়, সেটাতে একজন উপস্থাপক হিসেবে আমি বিব্রত বোধ করি যে ভাইরাল ব্যাপারটাকে ফোকাস না করে প্রোগ্রামটা যাতে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। আমাদের পাশের দেশেও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করা হয়, বাট সেটাকে সম্মান রেখে কিন্তু করা হয়। হ্যাঁ, এমনভাবে প্রশ্নটা করা হয় যিনি অতিথি রয়েছেন তিনি যাতে অসম্মানিত বোধ না করেন, সেই জায়গাটাকে খেয়াল রাখা উচিত। জিনিসটা যাতে খুব বেশি কি বলবো, একটা আড্ডা টেলিভিশনে যখন হয়, একটা আড্ডা যখন টেলিভিশনে হয়, সেই মার্জিত ভাবটা অ্যাটলিস্ট থাকা উচিত। ওটা আমার কাছে মনে হয় যে একটা প্রশ্ন করবে, পার্সোনাল কোশ্চেন করা যেতেই পারে, অবশ্যই সেটা দর্শকরা জানতে চায়, করাটা আমাদের প্রফেশনেই পড়ে, বাট সেটা মার্জিতভাবে যাতে করা হয়, এইটার একটা চাওয়া আমার রয়েছে। ওটা আমি খুব মিস করি এখন বিভিন্ন প্রোগ্রামে। খুব সুন্দর মারিয়া, খুব সুন্দর। তোমার কাছ থেকে আসলে আরো যারা দেখছেন তারাও এটা এখান থেকে আরো আমি শিওর আরেকটু যেমন ধরো আমি যদি একটু ক্রিকেটের শোর কথাই বলি, ক্রিকেটের অনেক প্লেয়ারের নাম আমিও হয়তো বা প্রোনাউন্স করতে পারি না প্রপারলি। যেমন ডাচ প্লেয়ারদের নাম প্রোনাউন্স করতে অনেক কষ্ট হয়। এবার যেমন নেদারল্যান্ডস ছিল ওয়ার্ল্ড কাপে, তো কিছু কিছু প্লেয়ারের নাম দেখা যাচ্ছে যে আমার প্রোনাউন্স করতে কষ্ট হচ্ছে। তো আমি কি করি, আমি আগে গুগলে সার্চ করে নিই প্রোগ্রামে বসবার আগে যে এই নামটা আসলে কিভাবে প্রোনাউন্স করতে হয়, বা যারা কমেন্টেটর থাকে তাদেরকে আস্ক করে নেই। এতটুকু এফোর্টটা আসলে একজন উপস্থাপক হিসেবে দেওয়া উচিত। খুব সুন্দর, খুব সুন্দর। আমিও আসলে তোমার কাছ থেকে শিখছি মারিয়া। দর্শক কোথাও যাবেন, একটা ছোট্ট বিরতির সময় এসেছে, এক্ষুনি ফিরছি। দর্শক আড্ডা চলছে আমাদের তিনজন গেস্টের সাথে, এবং আমাদের টপিক হচ্ছে যাপিত জীবনের গল্প, আমাদের লাইফস্টাইল নিয়ে, আমাদের গেস্টদের লাইফস্টাইল নিয়ে আমরা কথা শুনছিলাম। আমি একটু চলে যাব রিফাতের কাছে। 25 ইয়ার্স ধরে যে মাশাআল্লাহ হ্যাপিলি ম্যারিড তুমি, সো হ্যাপিলি ম্যারিড থাকার অ্যাডভাইস দাও আমাদেরকে। ও বয়, well আমি অলওয়েজ লাকে বিলিভ করি। অফকোর্স আমার অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ, সো ফার্স্ট থ্যাংক ইউ আল্লাহ, বিকজ আমার হাজব্যান্ড ইজ নট জাস্ট এ হাজব্যান্ড, লাইক হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো সেটা একটা। অ্যান্ড অ্যাডভাইস যদি বলতে হবে, আমি বলবো ইচ আদার সাথে লাইক কমিউনিকেশনটা সবসময় কন্টিনিউ করতে হবে। সো আমরা অনেক সময় হবে যে না তুমি আমারটা বুঝছো না, কিন্তু সব স্টোরির বলে না দুইটা সাইড থাকে, দুইটা পিঠ থাকে। সো অলওয়েজ ইচ আদার একটা শুনতে হবে। অ্যান্ড আমাদের মানে কোনো ম্যারেজই পারফেক্ট না, বিকজ কোনো হিউম্যানই পারফেক্ট না। সো আমাদের যখন প্রবলেম হয়, শুনতে হয়তো ফানি লাগবে, বাট আমাদের প্রবলেম হলে আমার একটা রুটিন আছে, সো যেটা এটা অ্যাকচুয়ালি আমি আমার ছেলে মেয়ের সাথেও করি। সো কোনো অসুবিধা হলে আমাদের হয় না যে রাগের মাথায় মানুষের টেন্ডেন্সিটা থাকে কিছু একটা বলে দেয়া। সো আমার অ্যাকচুয়ালি হ্যাবিট, আমি যদি রাগ হই আমি কথা বলি না তাদের সাথে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সে সামথিং দ্যাট আই এম গোনা রিগ্রেট লেটার, দ্যাটস মাই থিং। সো আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা হলে আমি ওকে বলি যে তুমি আমাকে চিঠি লিখবা আর টেক্সট করবা, সো তুমি আগে বলতে চাও তোমার সাইড নাকি আমি আগে বলবো। সো দিস ইজ হাউ উই সলভ আওয়ার প্রবলেম। অ্যান্ড ইট সাউন্ডস ফানি, বাট লেটার when we read it it's so cute and ridiculous, but yeah. মারিয়ার কাছে জানতে চাবো, তোমারও তো মাশাআল্লাহ অনেক quite, I mean, more than 5 years? Oh, No, 13 years. Sorry, oh my God. 13 তোমার years. happily married, মাশাআল্লাহ। আমি আর আমার হাজবেন্ড we grew together. আমরা তুমি স্টুডেন্ট একটু লাইফ অ্যাডভাইস থেকে করো যে কিভাবে ম্যারেজটা এত সুন্দরভাবে মাশাআল্লাহ সুন্দরভাবে। every marriage is different, as every course, individual is of different. course. ও যেরকম বললো যে তুমি আমাকে স্পেস দাও, যা লেখার আমাকে চিঠিতে লেখো বা টেক্সটে লেখো। আমাদের ক্ষেত্রে আবার ডিফারেন্ট, উই হ্যাভ টু টক টু ইচ আদার। হ্যাঁ, হয়তো বা হার্টফুল কথা বলে ফেলি, বাট হার্টফুল কথাটা বলার সাথে সাথে না তখনই বুঝে ফেলি যে ওকে বাতাসটা বেশি গরম হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, যে কোনো একজন এটা রিয়েলাইজ করি। এবং আমাদের ভেতরে যেটা, আমরা কখনোই দুইজনই এমন হয়নি যে আমরা একদিন না কথা বলে থেকেছি।
যে ঝগড়া হয়েছে, রাগ হয়েছে, যা কথাই বললাম না, এটা কখনো হয়নি। 2 ঘন্টা হয়তোবা রাজিত প্রথমে অ্যাপ্রোচ করলো, কথা বলতে আসলো, তখন আমার এত তাড়াতাড়ি কেন ভাবছে যে আমি ওকে সরিটা অ্যাকসেপ্ট করে নিব, হ্যাঁ না আমি এখন তোমার সাথে কথা বলবো না। 2-3 ঘন্টা পরে যখন আবার আসে না, আবার আসলো না কেন, এফোর্টটা দিচ্ছে না তখন আবার আমি ব্যাক করে যাই যে না আসো কথা বলি, আসো কথা বলি। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কখনো কমিউনিকেশন ইজ দ্য কি, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটির ক্ষেত্রে ডিফারেন্ট ডেফিনেটলি, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়ে যে দুইজনের ক্ষেত্রে কমফোর্টেবল কমিউনিকেশনের ওয়েটা কোনটা। ওটা যদি একবার বের করে ফেলা যায়, marriage is actually very easy to manage শব্দটা ব্যবহার করলাম বা ম্যানেজ বলতে চাই না, বোঝানোর জন্য সহজে ব্যবহার করলাম। ইটস নাথিং টু ম্যানেজ, বাট ম্যারেজটাকে সুন্দর করে রাখবার জন্য কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। খুব সুন্দর। ত্রিনা, অ্যাডভাইস নিয়েছো? আমার আসলে অ্যাডভাইস ওদের থেকে নিতে হবে। তোমার কাছে আমার একটা কোশ্চেন ত্রিনা, যে যখন যেটা বলে টু গেট ইনটু দিস, না শুনো না, একটা কথা যেটা আমাদের দেশে বলে যে মেয়েরা যখন ওভার কোয়ালিফাইড হয়ে যায় তখন তাদের জন্য ছেলে পাওয়া যায় না। তোমার ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য আমাদের একটু বলো। আমি আসলে এইভাবে বলবো না যে ওভার কোয়ালিফাইড বা এটা, আই নেভার ট্রাই টু কম্পেয়ার যে if I go with like to search for a partner that he has to be more qualified or more eta, আমার মেইন জিনিসটা যেটা থাকে, because I'm very independent and I have been living my life for long, like many years by myself. I live alone, like I don't live with my parents, like I'm taking care of a lot of people, I'm taking care of a lot of businesses. So যেটা হয় না যে I don't want like my partner to feel like I'm overpowering or এটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা is very important. এমন না যে I don't want it, I really want to be with someone like but it's যে like ওই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, like I'm too scared. আমার ফ্রেন্ডসরা অলওয়েজ বলে just get into it, it will be fine. টাইমটাও ব্যালেন্স করাটা একটু কষ্ট হচ্ছে। now I'm trying for last few months একটু ব্যালেন্সটা যেন করতে পারি, so that I can give someone time so that ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়। but definitely তোমাদের তিনজনের কাছ থেকে I need a lot of advice. সম্প্রীতি made it easier for you. সম্প্রীতি just আজকে ন্যাশনাল টেলিভিশনে অ্যানাউন্স করে দিল indirectly that you are single and ready to be mingle. The most original single. না আসলে খুব সুন্দর। রিফাত, তোমার কাছ থেকে আমরা একটু গান শুনতে চাই। তুমি তো গানও ছোটবেলা থেকে গাচ্ছো, সো আমরা জাস্ট 2 লাইন একটু গান শুনতে চাই তোমার কাছে। আচ্ছা, আমি ট্রাই করব। আমি আসলে 24 বছরের বেশি গান ধরিও নাই, প্র্যাকটিসও করি নাই। আচ্ছা ট্রাই করি একটু। শুরু করব? হ্যাঁ শিওর। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে। খুব সুন্দর, থ্যাংক ইউ খুব সুন্দর। থ্যাংক ইউ কষ্ট করে শোনার জন্য। না অফ কোর্স মারিয়া, তোমার কাছে আমি আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে বিইং সেলিব্রিটি। এখনকার আমি অনেকের কাছে শুনি যে তাদেরকে আবার ভিউজ ধরে রাখার জন্য ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক, এখন তো রিলস সবাই খুব করে, সো উইকলি একটা রিলস দিতে হয়, কিংবা কন্টেন্ট, অ্যাকচুয়ালি রিলস না, ইটস আ রং ওয়ার্ড, কন্টেন্ট। হ্যাঁ, সো এভরি উইকে একটা মানে সিস্টেম করে নিয়মিতভাবে একটা কন্টেন্ট দিতে হয় অর সামথিং, মানে আমি আছি এরকম একটা জানান দেওয়ার জন্য, সহজ বাংলায় আমি বললাম। সো তোমার ক্ষেত্রে এরকম কি কখনো মনে হয়েছে, কিংবা তোমার কাছে এই কনসেপ্টটাই কেমন লাগে? I actually appreciate that concept because you are being connected with your audience. ধরো তুমি যদি স্ক্রিনেও না থাকো, যেমন আমার ক্ষেত্রে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম বা আমি যে সময়টুকু বাইরে ছিলাম, আমি যখন স্ক্রিন ছিলাম না, আমার দর্শকদের সাথে আমি কানেক্ট করেছি কিন্তু আমার সোশ্যাল প্রেজেন্সটা দিয়ে, সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা দিয়ে। সো আই অ্যাপ্রিশিয়েট ইট যে আমাদের জন্য এখন এই প্ল্যাটফর্মটাও রয়েছে, বাট অন দি আদার হ্যান্ড উই আর নট কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কিন্তু টিভি পার্সোনালিটি অথবা কেউ যদি ফিল্ম করে, ফিল্মের আর্টিস্ট বা অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেটা আলাদা কথা।
কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা না, আমরা যদি আলাদাভাবে সেটা করতে চাই সেটা যার যার পার্সোনাল জায়গা থেকে, সে প্রেশারটা আমি ফিল করি না। আমার কাছে মনে হয় আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটু দর্শকদের সাথে যদি আমার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকতে চাই, বাস ওভাবে করে নিই। প্রেশার নিলে তখন ওটা স্ট্রেসড হয়ে যায়, কোনো কিছু স্ট্রেসফুল করতে ভালো লাগে না। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলবো বলে তখন আবার অন্য টপিকে চলে গেছি। ওভারপাওয়ারিং ইজ নট এ ব্যাড থিং। হ্যাঁ, মানে প্রত্যেকটা, আমি যেমন একটু ডমিনেটিং কিন্তু আমাদের রিলেশনশিপে, ম্যারেজে, হ্যাঁ আমি এটা স্বীকার করতে আমার কোনো বাধা নেই। আমার হাজবেন্ড কিন্তু আমাকে ওভাবেই মেনে নিয়েছে, হ্যাঁ, যে না, ইউ লিড অ্যান্ড আই লাভ দ্যাট ইউ লিড। সো প্রত্যেকটা মানুষের জন্য আই থিঙ্ক যে ওরকম পারফেক্ট একটা পার্টনার থাকে, অফ কোর্স ওর পার্সোনালিটির সাথে ম্যাচ করে যেন ওই যে থাকে না যে অপোজিট অ্যাট্রাক্ট, ওই জিনিসটা থাকে। আমার হাজবেন্ড খুবই ঠান্ডা একজন মানুষ, হ্যাঁ চুপারুস্তম, দুষ্টুমি করে, বাট হ্যাঁ যদি ম্যারেজের ক্ষেত্রে বলে, ব্যালেন্সিং এর ক্ষেত্রে সে খুব ঠান্ডা, আমি হচ্ছে খুব গরম। হ্যাঁ, খুব না, খুব সুন্দর বুঝেছো ত্রিনা। দর্শক পাসওয়ার্ড দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি একটু চলে যাব হাসিনা আপুর কাছে। হাসিনা আপু একটু আনমিউট করবেন। আমাদের আজকে এত সুন্দর 3 জন গেস্ট এসেছে, আপনি কিছু বলবেন আমাদের গেস্টদের সাথে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগতেছিল গল্পগুলো শুনতেছিলাম। আসলে আপুদের অনেক বিষয়ে ওরা শেয়ার করতেছিল, কথা বলতেছিল। তো আমাদের আসলে যাপিত জীবনের যে গল্পগুলা নারীদের, এটা হচ্ছে বিশেষ করে আমি বলবো ওরা আমার মনে হয় সব দিক দিয়ে পারদর্শী। যাপিত জীবন ওরা হচ্ছে দেখা গেছে জবও করতেছে, সংসারও সামলাচ্ছে, ফট করে এসে রেডি হয়ে কোথাও ভ্রমণেও চলে যাচ্ছে, কিংবা কোনো একটা টিভি শো ওখানেও চলে যাচ্ছে, বাচ্চাদের কোথায় কি করতে হবে ওইটাও করতেছে, কোনোটাই কিন্তু বাদ নাই। তবে নিজেদের এই যে যাপিত জীবনের এগিয়ে যাওয়াগুলো, এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। কারণ আজকের এই যে নেক্সাস টেলিভিশনের নেক্সাস লেডিস ক্লাবের প্ল্যাটফর্মটা, এখানে যে আপুরা বসে আছে, বা আমরা যে সরাসরি যে জুমে সরাসরি সংযুক্ত হয়ে কথাগুলি বলতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, আমাদের জীবনের যাপিত জীবনের গল্পগুলো ওই আপুদেরটাও শুনতেছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এটা কতটা যে এগিয়ে গেছে এই বিষয়গুলা একটু খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারি, দেখতে পারি যে আসলে আমরা অনেকটা এগিয়ে আছি। কারণ এই যাপিত জীবনগুলি নিয়েই কিন্তু আমাদের সারা দিনের কার্যক্রম, এক একটা বিষয় নিয়ে, এবং সারা দিনের যে 12টা বলি 24টা বলি, প্রত্যেকটা বিষয় কিন্তু একটু একটু করে এখানে জড়িত। ধন্যবাদ আপু। ধন্যবাদ হাসিনা আপু। আমি একটু শাহানা আপুর কাছে চলে যাব, আমাদের গেস্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমাদের আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অভিনন্দন। আপুর সাথে আমার আজকে দেখা হইলো, আমাদের হোস্ট আপুর সাথে। এমনি জুমে বসা হয় কিন্তু আপুর সাথে কথা হয় না, তো অনেক সুন্দর লাগছে আপু। আর আমাদের আজকের যে বিষয় যাপিত জীবন, আসলে জীবন মানেই জীবনে হাসি থাকবে, কান্না থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, সবকিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর দুঃখকে নিয়ে বসে থাকা যাবে না, জীবনে সুখে থাকতে হইলে অবশ্যই দুঃখকে ওভারকাম করে আনন্দটাকে মনে রাখতে হবে, সবসময় এনজয় করার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ শাহানা আপু, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় এসেছে, কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরছি। দর্শক, চলছে আড্ডা আমাদের খুব পছন্দের অতিথিদের সাথে। মারিয়া নূর, ত্রিনা ফাল্গুনী এবং রিফাত রহমান খান আমাদের সাথে আছেন। মারিয়া, কোনো একটা ফানি স্টোরি বলো, তুমি এত শো করেছো লাইফে, সো কোনো একটা ফানি স্টোরি বলো যেটা শুনলে আমাদেরও খুব মজা লাগবে। আমি জানি না এটা আগে কোথাও আমি কখনো বলেছি কিনা, কিন্তু এটা মনে হয় পত্রিকাতেও এসেছিল এই গল্পটা। সেটা হচ্ছে একবার ক্রিকেটের শো করতে যাব, প্রচন্ড জ্যামে আটকা পড়ে যাই, মিরপুর স্টেডিয়ামের কাছে, স্টেডিয়ামে শো করতে যাচ্ছি, সেটা স্টেডিয়াম থেকে ছিল, বাট কোনোভাবেই পৌঁছানো যাচ্ছে না। আমি একটু পরপর ঘড়ি দেখছি, একটার পর একটা কল আসছে, মারি আপনি কি অ্যাটেন্ড করতে পারবেন? অ্যান্ড আই এম দি অনলি হোস্ট, দেয়ার ইজ নো আদার হোস্ট যে আমার অল্টারনেটিভ হয়ে বসবে হট সিটে। কি করব, হাই হিলটা খুললাম, হাতে নিলাম, দৌড়। স্টেডিয়ামের ভিতরে? স্টেডিয়ামের ভিতরে না, রাস্তায়, আশেপাশে মারি আপু সাংবাদিকরা বলতেছে দাঁড়াচ্ছে, মারিয়া আপনি কোথায় যাচ্ছেন? সময় নেই, পরে কথা হবে, বলে দৌড়। তারপরে হিলটা জাস্ট হিল তোমার খুলে এইভাবে হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, লিফটেরও টাইম নেই, সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে ছিল, উঠে জাস্ট বসলাম, বসে কোনো রকমের মেকআপ না, পাউডার দিয়ে, লিপস্টিক দিয়ে, ওকে শো স্টার্ট, হ্যালো এভরিওয়ান, এরকম একটা অবস্থা। ইট ওয়াজ ভেরি ফানি বাট ভেরি স্ট্রেসফুল অ্যাজ ওয়েল, বাট শোটা খুব ভালো হয়েছে। ওই মেকআপ নিয়ে বসছি নাকি বসি না, ওগুলা নিয়ে
অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা হোস্টের কাজ হচ্ছে ভালো করে শোটা প্রেজেন্ট course, করা। of হ্যাঁ, course. ওটা হয়ে গেছে, ব্যাস আমার কাজ হয়ে গেছে। ওয়াও, তারপর বাসায় এসে কি হলো? না, বাসায় তো যাইনি, তারপরে ওখানেই থাকতে হচ্ছে, আচ্ছা, বিকজ আমার শো থাকতে হচ্ছে গিয়ে প্রি ম্যাচ শো, মিড ব্রেক এন্ড পোস্ট ম্যাচ শো। সো ওই সারাদিনটা ওখানে ছিলাম। আমি একটু যেটা করলাম যে ওকে অনেক স্ট্রেস গেছে, এবার মিড ব্রেক পর্যন্ত একটু ঘুমাইনি, আপনারা আমাকে মিড ব্রেকের আগে ডেকে দিবেন, বা ওখানেই চেয়ার দুটো ওর একসাথে মধ্যে করে তুমি ঘুমায়ও গেলা, মানে এত সুন্দরভাবে ব্যালেন্সড। ওয়াও, আসলে খুব সুন্দর। আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। আমি যেটা বলেছিলাম যে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের অনেক মেম্বার আছেন, তো আমাদের একজন মেম্বার এই পেইন্টিংটা করেছে। সো ওনার নাম হচ্ছে জেসমিন আহমেদ। সো আমাদের লেডিস ক্লাবের একজন আপু খুব সুন্দর করে পেইন্টিং করেছে। পাটির উপরে করেছে নাকি কুলার উপরে? কুলার উপরে আচ্ছা, করেছে। হ্যাঁ, কুলা চাটায়ের যে কুলাগুলো হয় সেটার উপর করেছে। সো এরকম পেইন্টিং আমাদের আপুরা অনেক ধরনের অনেক কিছু করেন, এবং আমরা খুব সাধুবাদ জানাই যে এভাবে করে সবাই কিন্তু আর্টটাকেও প্রমোট করছে এবং নিজের যার ক্যারিয়ারও কিন্তু করছে। হ্যাঁ, আচ্ছা, আবার একটা পাতাও আঁকা হয়ে গেল। খুব সুন্দর জেসমিন আপুর, এটা জেসমিন আহমেদ তার নাম। আমি ত্রিনা, তোমার কাছে আমি একটু যেটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে এই যে বড় বড় ইভেন্টগুলো করো, হ্যাঁ, সিকিউরিটির ব্যাপারে কি মাথায় রাখো? আমি যেরকম 31st এর নাইটের যে ইভেন্টটা, আমরা জানি গুলশান এরিয়া, কিছু এরিয়া কিন্তু একদম রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। সো ওইখানে তুমি কিভাবে সিকিউরিটিটা মেইনটেইন করো? বিকজ ওই সমস্ত ইভেন্টগুলোতে কিন্তু খুব ব্যাড ইনসিডেন্ট হওয়ার অনেক ইনফ্লুয়েন্স কিংবা টেন্ডেন্সি থাকে আমি বলবো। সো সেটা কিভাবে মাথায় রাখো এবং হ্যান্ডেল করো? এই একটা জায়গা নিয়ে আমি পার্টিকুলারলি ফ্রম ভেরি বিগিনিং মানে খুব সবচেয়ে বেশি মনোযোগ এবং সবচেয়ে বেশি এফোর্ট আমি পার্সোনালি এই জায়গাটাতে দিচ্ছি। টিএনআর থেকে উই হ্যাভ ডান আমার লাস্ট ইভেন্টটা সহ 93 ইভেন্টস। 93 ইভেন্টসে এটার মধ্যে আমার কিছু ইভেন্ট থাকে স্টার্টিং ফ্রম কোভিড। হ্যাঁ, ঢাকার বাইরে সিলেটে, ঢাকা। সো যেটা হয় যে 93টা ইভেন্টে এখন পর্যন্ত একটা ছোট ইনসিডেন্টও হয় নাই। ওয়ান অফ দ্য রিজন দ্য ওয়ে উই ম্যানেজ, উই অলওয়েজ ওয়ার্ক উইথ পুলিশ। সো পুলিশের একটা প্রোটেকশন এটা আমাদের সবসময় থাকে আমাদের ইভেন্টগুলোতে। দে সাপোর্ট উইথ দেয়ার হোল উইং, লাইক একদম এন্ট্রি থেকে স্টার্ট করে গেস্ট রাস্তা দিয়ে আসা থেকে শুরু করে, স্পেশালি লাইক ইভেন্ট লাইক 31st যেটা তুমি বললে যে এইটা আসলে একটা 5 স্টার হোটেলের ছাদ, বলরুম, পুল সাইড, লাইক 3000 পিপল আর অ্যাটেন্ডিং, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সো আমরা তিনটা জিনিস আমরা করি, আমরা গেস্টগুলোদেরকে একটু সেগ্রিগেট করে ফেলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ওয়াইজ। আর তারপর যেটা হয় যে আমাদের অ্যানালাইজ করো, গেস্ট লিস্ট অ্যানালাইজ করে আমরা ডিফারেন্ট ভাবে সেগমেন্ট করি। সেকেন্ড যেটা হয়, আমাদের হোটেল বা যে ভেনিউতে আমরা করি ওদের একটা ফুল সিকিউরিটি সিস্টেম থাকে। যেরকম ঢাকায় আমরা মোস্টলি কোনো ইভেন্টে 5 স্টার হোটেল ছাড়া করি না। সো ওদের নিজেদের স্ট্রং একটা সিকিউরিটি টিম থাকে হু সাপোর্টস আস। অন টপ আমরা আমাদের নিজেদের সিকিউরিটির জন্য উই ওয়ার্ক উইথ লাইক বাংলাদেশের বেস্ট সিকিউরিটি সার্ভিসেস। সো আমরা এলিট আর হচ্ছে ম্যাক্স সিকিউরিটিসের সাথে কাজ করি। সো ওদের ডগ স্কোয়াড থেকে শুরু করে আমাদের এন্ট্রির জন্য ডিফারেন্ট চেকিং অ্যান্ড লাইক প্রত্যেক 20টা গেস্টের জন্য আমাদের উই হ্যাভ এ বাউন্সার, লাইক এ টিম অফ বাউন্সার যারা ডিফারেন্ট জায়গায় থাকে। অ্যান্ড এটা আমরা আগে থেকে গেস্টদেরকেও কমিউনিকেট করি যে দিস মেনি সিকিউরিটি পিপল আর ওয়ার্কিং, দিস ওয়ে উই আর ম্যানেজিং দ্য ইভেন্ট। আমরা লাইক আমাদের ভেনিউতে কোনো ইভেন্টে কোনো গেস্টকে কোনো কিছু নিয়ে লাইক পার্স যদি হয়, খুব ছোট পার্স উই চেক। ইভেন আমরা কোনো টোব্যাকো প্রোডাক্ট নিয়েও এন্ট্রি করতে দেই না। দে হ্যাভ টু কিপ দেয়ার লাইক সিগারেট প্যাকেটস আউটসাইড টু, নো লাইটার এন্ট্রি টু। সো আমরা মেক শিওর করি কোনো রকমের কোনো কিছু যেন ভেনিউতে না আসে। অ্যান্ড ওই যেটা বললাম যে প্রত্যেক ছোট ছোট ক্রাউডের জন্য উই হ্যাভ এ বাউন্সার, উই হ্যাভ এ সিকিউরিটি টিম ওয়ার্কিং। সো এইভাবে করে ম্যানেজ করছি দেখেই আসলে কিন্তু সো বাইরের ম্যানেজমেন্টটা পুরাটাই পুলিশ, ট্রাফিক পুলিশ ওরা করছে, আর ভিতরের পুরো ম্যানেজমেন্ট আমাদের নিজেদের ইন্টারনাল যে সিকিউরিটি কোম্পানি ওদের সাথে করে। সো এবং এটা আমরা আগে থেকেই গেস্টদেরকে জানিয়ে দিই। সো দে আর ওয়েল লাইক অনেক মেয়েরা আসছে হ্যাঁ আমাদের ইভেন্টে, লাইক যেটা হচ্ছে যে আগে এই টাইপের এন্টারটেইনমেন্ট ইভেন্টগুলোতে মেয়েদের প্রেজেন্সটা কম ছিল, একটা লেভেল অফ মানুষ আসতোই না। এখন আমরা ওদেরকে নিয়ে আসছি, দে আর লাইক ড্রেসিং আপ দ্য ওয়ে দে ওয়ান্ট টু ড্রেস আপ। হয়তো ইন্টারন্যাশনাল কিছু কনসেপ্টের ফেস্টিভ্যাল বা ইভেন্টে জয়েন করছে, দে আর ওয়ারিং ওয়েস্টার্ন অ্যান্ড অলসো উই ট্রাই টু মেক শিওর এভরিথিং ইজ বিন লাইক টেকেন কেয়ার অফ সো দ্যাট দে ফিল সেফ অ্যান্ড দে ফিল লাইক টু এনজয় দেয়ার লাইক টাইম আমাদের সাথে। এইটা আমরা খুব পার্টিকুলারলি ম্যানেজ করি। ফ্যান্টাস্টিক রিনা, আসলে মানে এই জিনিসগুলো মানুষ হয়তো জানতো না ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, রিফাত খান, তোমার কাছে আমি জানতে চাবো যে তোমার যেহেতু ইয়াং চিলড্রেন আছে, হ্যাঁ, বড়টা তো মনে হয়
হয় 21 ইয়ার্স ওল্ড, অ্যান্ড তুমি আমাকে সেদিন বলছিলা যে যারা হচ্ছে বিদেশেই বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু ওরা আবার বাঙালি, যেহেতু রুট বাঙালি, হ্যাঁ, তারা বাঙালি কালচারটাও নিতে চায়, কিন্তু আবার সব বাঙালি কালচারও তারা নিতে পারে না কিংবা পছন্দ হয় না। যেরকম তারা হচ্ছে ড্রেস আপ করতে চায় বাংলাদেশি, কিন্তু একদম প্রপার শাড়িও পরতে পারে না কিংবা সব কিছু ভালো লাগে না। আবার বাংলা নাটক, সব নাটক তাদের ভালো লাগে না, কিন্তু প্রপার যদি কন্টেন্ট দেখে তখন কিন্তু তাদের ভালো লাগে। সো তুমি বলছিলা যে আমাদের যে মিডিয়া অ্যান্ড আমাদের যে ডিরেক্টরস আছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, তারা হচ্ছে ফরেন বাঙালিদের জন্য কি করতে পারে, এই ধরনের তোমার মানে ইন্টারেস্ট অথবা কি বলবো? এখনো অনেক কিছু করার আছে। যারা সেকেন্ড জেনারেশন, মানে আমাদের ছেলেমেয়েরা, লাইক ইউ সেড, ওরা বাঙালি, বাট দেন এগেন দে আর আমেরিকান বাঙালি, whereas আমি হলো বাঙালি আমেরিকান। সো there is a fine difference, you know. So I think টিনার মতন কেউই করতে পারবে ওই মানে ব্যারিয়ারটা ব্রেক করতে পারবে। বাট হ্যাঁ, ওরা আসলে চায়, স্পেশালি আমি দেখছি যখন ওরা একটু ছোট ছিল তখন ওইভাবে চেতনা, বাট যত বড় হচ্ছে, দে আর ভিজিটিং আদার কান্ট্রিজ অ্যান্ড এভরিথিং, দেন দে আর লাইক দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল অফ দিস। সো ওরা চায়, এবং ওদের জন্য আমাদের আসলে তো আছে যে তুমি বাউন্সারের ব্যাপারটা বললা, ইট ইজ লাইক সিম্পল বাট ইট ইজ সাচ এ বিগ ডিল। লাইক আমি ট্রাই টু you will want your if I don't to feel go somewhere secured, yes, forget it, একটা স্পেশালি একটা মেয়েদের জন্য, আমরা যেহেতু মেয়েদের নিয়ে কথা বলছি, if I don't feel secured or comfortable, I am not putting my foot there second time. আর আমরাও আসলে ওই জায়গাটা, তোমার যে জায়গাটা বলছিলে যে ওই ওদের যে বাচ্চাদেরকে লাইক, বিকজ আমি তো 10 ইয়ার্স প্লাস আমি ইউকেতে ছিলাম, সো আমি যেটা দেখছি ওই জায়গায় বাংলাদেশি যারা লাইক প্যারেন্টসরা গিয়েছে, দে আর লাইক ভেরি ওয়েল লাইক aware about the culture and everything, but ওদের বাচ্চারা কিন্তু বাংলাদেশি হলেও বাট ওরা ইউকে বাংলাদেশি, ইউএস বাংলাদেশি। সো আমরা যেমন বাংলা, ইভেন আমি বাহিরে বাদ দিই, ইভেন বাংলাদেশেও যদি বলি যে লাইক অনেক ছেলেমেয়েরা যারা নাকি ছোট টাইমে বাইরে চলে গেছে পড়তে বা আসছে, ওরা কিন্তু বাংলাদেশের ডিফারেন্ট কালচার বা হেরিটেজের সাথে আমরা যেরকম টিএনআর থেকে একটু স্টার্ট করা শুরু করেছি, যেরকম লাস্ট আমরা সাকরাইন নিয়ে একটা ইভেন্ট করেছিলাম। এ লট অফ পিপল স্টিল ডাজন্ট নো যে সাকরাইনে আসলে কি হয়। সো এই যে কাইট ফেস্টিভ্যাল হচ্ছে, কালার প্লে হচ্ছে, মিউজিক হচ্ছে, দ্য হোল টাউন, যে পুরান ঢাকা যে ট্রেডিশনটা, এটা কিন্তু লাস্ট আমরা টিএনআর থেকে একটা ইভেন্ট করেছি, পুরান ঢাকাতেই করেছি, এন্ড আমরা এই পুরো ক্রাউডটাকে ওই জায়গায় নিয়ে গিয়েছি। উই ট্রাই টু লাইক যে ওদেরকে আমরা মডার্ন মিউজিকের সাথে ওই লোকাল যে আগের যে হেরিটেজটা ছিল ওইটা একটা ফিউশন করে করেছি। সো রিচ, লাইক of course like so many different kind of things are there, and আমরা সামনে ইভেন প্ল্যানও করছি যে like next year my plan is to do few events in Dubai, তারপর in Thailand, then I will like explore more into, so that way বাংলাদেশি যারা ওই জায়গায় born and grew up, so that they can come and they can join. Yes, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, অনেক কিছু জানছি, অনেক কিছু দেখছি আমাদের গেস্টদের কাছ থেকে, আরো জানবো এবং শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। দর্শক, চলছে আড্ডা আমাদের গেস্টদের সাথে, এবং জুমের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আপুরাও জয়েন করেছেন, আপনারাও কিন্তু জয়েন করতে পারেন। বেশি সময় আসলে নাই সাথে। আমি একটু চলে যাব মরিয়ম আপুর কাছে। মরিয়ম আপু, আমাদের কথা হচ্ছে এবং তিনজন অসাধারণ ফিমেল গেস্ট আমাদের সাথে আছেন। তো মেয়েদের যে এত সুন্দর অগ্রগতি, হ্যাঁ, সেই হিসেবে আপনি কি বলবেন? শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, মেয়েদের অগ্রগতি মানে তো অনেক বড় একটা সুখবর আমাদের জন্য, মেয়েদের জন্য। আমরা অনেক ধন্য, অনেক মানে কি বলবো, মানে এর চেয়ে সুখের খবর আর কিছু না। আমরা প্রতিদিন আমাদের বাংলাদেশের, পৃথিবীর সবার মেয়েদের যেখানে সুখবর পাই সেখানে আমরা আনন্দিত হই, অভিনন্দন জানাই। আমাদের নেক্সাস টিভির লেডিস ক্লাবের অনেক আপুরা আছেন, অনেক গুণী আপুরা আছেন, প্রতিদিন তারা নতুন নতুন কাজ করে যাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন। আজকে অনেক ডাকিয়া ব্যাগ যে একটা মেসেজ দিল, সবাই যে যার মানে কর্ম তুলে ধরবে, সেখানে আমরা সবাই সবার কাজকর্ম তুলে ধরতেছি। যে আজকে যেরকম একটা পেইন্টিং দেখলাম, আমরা খাবার তৈরি প্রতিদিন একটা দেখতে পাচ্ছি। আমাদের নারীদের জন্য তো পৃথিবীটা এত সুন্দর, আমার মনে হয় এত সুন্দর পৃথিবী নারীরা সাজিয়ে রাখছে, সুন্দর করে গুছিয়ে রাখছে। থ্যাংক ইউ সো মাচ মরিয়ম আপু। আমি একটু রুমি আপুর কাছে চলে যাব। রুমি আপু, হ্যাঁ, আমরা বলি যে আমরা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সমান, কিন্তু সত্যি কথা বলতে আমরা একজন আরেকজনকে কিন্তু সুন্দর করে সাপোর্ট করি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার কেমন লাগে? এত সুন্দর গেস্টদের কথা শোনার পর কেমন লাগছে?
সাপোর্ট করি মানে আমরা নারীদেরকে কিন্তু কেউ যদি একটু পিছিয়ে থাকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ নিশ্চয়ই। জি, তো সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে? শোনো, আমি যে আপুদেরকে দেখছি আর ভাবছি মেয়েরা তো এগিয়ে যাচ্ছেই আমাদের দেশে অনেক বেশি, খুবই এনজয় করি। অভিনন্দন 3 আপুকেই। বেশি ভালো লাগে কি দেখো, বিভিন্ন সেক্টরগুলিতে তারা যে এগিয়েছে, এই সেক্টরগুলিতে তো কোনো মেয়ে ছিল না আগে। হ্যাঁ, তারা যে প্রত্যেকটা এপিসোড ব্রেক করে করে এগিয়ে যাচ্ছে, এদের জন্য তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস আমি জানাতেই চাই। প্রথম থেকে দেখেই ভালো লাগছিল, এই জন্য একটু জয়েন করলাম। জি, রুমি আপু আপনি তো গানের পাখি, আপনি কি একটু গান শোনাবেন আমাদেরকে? আর ভাবছিলাম আচ্ছা ওরা তো দেশের বাইরেই থাকে, আমি দেশের বাইরে থাকলে কি এরকম করে ভাবতাম কিনা। দেখো তো আপুরা, 2 লাইন করছি। দূর প্রবাসী প্রাণ কাঁদে, আজ শরতে ভোর হাওয়া, আজ শরতে ভোর হাওয়ায়, শিশির ভেজা শিউলি ফুলে গন্ধে কেন কান্না পায়, আজ শরতে ভোর হাওয়ায়, সন্ধ্যা বেলার পাখি সম। থ্যাংক ইউ সো মাচ রুমি আপু, খুব সুন্দর শুনছিলাম, খুব সুন্দর, অসাধারণ। নাসিমা আপুকে দেখতে পাচ্ছি। নাসিমা আপু আমাদের অডিয়েন্স এবং আমাদের এত সুন্দর গেস্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান? নাসিমা আপু একটু আনমিউট করে ফেলবেন। নাসিমা আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা আপু সবাইকে এবং 3 জন গেস্টকে অনেক অনেক শুভেচ্ছা। জি আপু, আপনি আমাদের গেস্টদের সাথে কথা বলতে পারেন, আপনি যদি কিছু বলতে চান ওনাদের উদ্দেশ্যে এবং লেডিস ক্লাবের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপু আমি একটা কথা বলতে চাই যে নারীরা যেভাবে আগায় যাচ্ছে এটা তো আমাদের জীবনের জন্য অনেক কিছু, কিন্তু এই 3 আপুর আগানোটা আমার কাছে এত বেশি মনে হচ্ছে যে আমার কথা বলার কোনো মনে হচ্ছে সাহস হচ্ছে না। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো, আমি একসময় অনেক কিছু করতাম, সেগুলি আমি একটু চেপে দমে রেখে গেছি, মানে ব্যক্তিগত সমস্যার জন্য। আমি সেগুলি থেকে কিভাবে আগাইতে পারি এই আপুদের কাছে আমি সাজেশন চাই। সেটা হলো যেমন সেলাই, রান্না বান্না, লেখালেখি, এই 3টার খুব আগ্রহ। এই 3টা নিয়ে আমি কি আগাইতে পারি আপুদের সাহায্যে? আমি মারিয়ার কাছে জানতে চাবো। থ্যাংক ইউ ফর আস্কিং মি, বিকজ আমার মা অনেক অল্প বয়সে এই কাজগুলো শুরু করেছেন। আমরা যখন আমার বয়স 3 কি 4 বছর, তখন আমার আম্মু সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া, রান্নার প্রশিক্ষণ দেওয়া, বেকারি, ইভেন ব্যাগ বানানোর প্রশিক্ষণ দেওয়া, নানা কিছু নিজে আগে ট্রেনিং নিয়েছে, নিয়ে তারপরে নিজে একটা একাডেমি দিয়েছে। এবং আম্মুর কাছে শুধুমাত্র নারীরাও না, মাঝে মাঝে অনেক ছেলেরাও শিখতে আসতো যে আমি দেশের বাইরে যেতে চাই, তার আগে কিছু প্রশিক্ষণ নিতে চাই। এটা শুধুমাত্র আপনার সদিচ্ছার প্রয়োজন, যে আপনি আসলে নিজে আত্মনির্ভরশীল হতে চান কিনা। তাহলে আপনি যেসব জায়গা রয়েছে বাংলাদেশে ট্রেনিং নেবার জন্য, প্রশিক্ষণ নেবার জন্য, সেখানে প্রশিক্ষণ নেবেন এবং তারপরে জাস্ট শুরু করে দিবেন। খুব বেশি চিন্তা করা লাগে না। বেশি চিন্তা করে যদি এগোতে হয় তাহলে আসলে দেখা যায় যে ওকে কালকে করি, পরশু করি, আরেকটু গুছিয়ে নেই। শুধু আগে প্রথম স্টেপটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে আপনি প্রশিক্ষণটা ভালো মতো নিন, যাতে আপনি আরেকজনকে প্রশিক্ষণ দিতে পারেন। তারপরেই দেখবেন যে আপনার যাত্রাটা খুব সহজ হয়ে গেছে। আশা করি নাসিমা আপু আপনার অ্যানসার পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আড্ডা তো মনে হচ্ছে শেষ করতে ইচ্ছাই করছে না, তবে ছোট্ট করে আসলে যেহেতু এটা দিন শেষে লেডিস ক্লাব, আমরা নারীদেরকে প্রমোট করার চেষ্টা করি এবং নারীরা আসলেই শক্তিশালী। হ্যাঁ, তো আমি সেই উদ্দেশ্যে একটু একটু করে 3 জনের কাছে জানতে চাবো। আগে আমি একটু ত্রিনার কাছে জানতে চাবো যে মেয়েদের স্বাবলম্বী হওয়া
এবং তারা যে আসলে এগিয়ে যাচ্ছে, তুমি তার একজন আইডল, সো তুমি সেই হিসেবে কি বলবে? আমি তো ডেফিনেটলি বলবো, ইভেন আমার অফিসেও যদি আমি বলি লাইক এই স্টোরিটা একটা শেয়ার করার মতো, যে জাস্ট লাইক ফিউ উইকস আগে আমি আমার একটা ক্লায়েন্টকে বলছিলাম যে একটা ইভেন্টে দে আর সেইং লাইক 8 জন কাজ করছিল, অল 8 of them are like female, like মেয়ে, and it was like around 2:30 AM in the morning, like ভোর 2টার সময় মেয়েরা কাজ করছে। and আমি যেটা বললাম যে আমার যে মেয়েরা কাজ করছে আমার সাথে, I always try to inspire them, they can do anything and everything, so ওদের ক্রিয়েটিভিটি লেভেল থেকে স্টার্ট করে আগে যেটা ছিল যে মেয়েরা মোর একটু লাইক অফিসে বসে কাজগুলো করবে, মানে যেই লাইক লেগ ওয়ার্ক গুলো ছেলেরা বেশি করবে, এখন কিন্তু ওইটা নাই। মানে আমার মেয়েরা যেই লেভেলের পরিশ্রম ওরা করছে, কোনো ডে নাই নাইট নাই, লাইক অফকোর্স আই ট্রাই টু মেক শিওর ওদের ট্রান্সপোর্টেশন যেন ওদেরকে আমরা বাসায় ড্রপ করে দেয় সবকিছু, বাট ওদের যেই লেভেল অফ ইন্সপিরেশন এন্ড ওদের যেই লেভেল অফ লাইক টু শো এন্ড এভরিথিং, এটা অন্য জায়গায়। Thank you so much. Exactly. What I appreciate more and what I like most, এখন মেয়েরা এতটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে তারা কিন্তু এখন আর আলাদাভাবে ওই অ্যাটেনশনটা চায় না যে আমি মেয়ে, আমাকে প্লিজ এই কাজটা করতে দেবেন, এটা একটা ছেলের কাজ। I so appreciate it and so respect it যে মেয়েরা এখন ওই জায়গাটাতে পৌঁছে গেছে। And রিফাত, তুমি কিছু মেয়েদের উদ্দেশ্যে? আমি সবসময় মনে করি, মানে একটা পুরানো কথা বলে না যে একটা মেয়েকে শিখাতে পারলে, বা আমি মনে করি একসাথে একটা মেয়েই একটা পরিবারকে চালায়, সত্যি কথা বলতেছো। তুমি একটা মেয়েকে শিক্ষিত করতে পারলে তুমি বেসিক্যালি একটা মাদার তার নেক্সট জেনারেশন, তার ছেলে মেয়েদেরকে আসলে আমি অনেক অনেক বেশি অনার্ড এন্ড থ্যাংক ইউ সো মাচ। মারিয়া, তুমি আমাদের আড্ডা এসেছো, ত্রিনা এবং রিফাত খান, তোমাদের তিনজনকে একসাথে পেয়ে আমাদের আড্ডাটা আসলে আরো অনেক বেশি সুন্দর হয়েছে। দর্শক, আমাদের আজকে আড্ডাটা এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট দিন আবার আমরা চলে আসবো সুন্দর কোনো টপিক নিয়ে এবং সুন্দর আরো কোনো গেস্ট নিয়ে, এবং আপনারা আমাদের সাথে সবসময় আছেন, সবসময় থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই আছেন। সবাইকে আল্লাহ হাফেজ।